এক মাথায় থাকবে A1, আরেক মাথায় থাকবে জেনারেটর, থাকবে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে জেনারেটর যে সাইডে থাকছে তার সাথে কে লাগানো আছে? B1, ঠিক আছে। হ্যাঁ। তারপরে তারপরে লাগানো আছে কে? A4। A4, জি স্যার। তোমাদের প্রশ্ন হচ্ছে কেন B2 আসলো না কেন? B2 আর B1 তো একই জিনিস, মাঝখানে তো আর কিছুই নেই, একই আচ্ছা, সার্কিট জি ব্রেকার স্যার। ধরা হচ্ছে। ওকে, তারপরে A4 আসলো, A4 যে কথা, B3 একই কথা। তারপরে A3 আসলো, A3 যে কথা, B4 একই কথা, সরি B3 একই কথা, B4 একই কথা। তারপরে A2 আসলো এখানে, এই জন্য A2 কে দেখানো হয়েছে সার্কিট ব্রেকার, কিন্তু A1 কে আর সার্কিট ব্রেকার দেখানো হয় না। দেখছো, লক্ষ্য করছো? সাইডে লেখা আছে। সাইডে লেখা নাই, ওই ক্রস সাইন যেটা, এটা সার্কিট ব্রেকারের সিম্বল, আচ্ছা, জি স্যার। রেক্টেঙ্গুলার শেপও হয়। হ্যাঁ, A1 আর দেখানো, কারণ A1 আর A2 একই জিনিস। আবার যে নিচে দিয়ে তুমি ইয়ে করো, জেনারেটর সাইডের সাথে A1 কে কানেক্ট রাখো এবং B1 এর সাথে কেটে ফেলো, তাহলে কি আসবে? জেনারেটর A1, তারপরে B4, তারপরে B3, তারপরে হচ্ছে তোমার B2, এন্ড দেন হচ্ছে B1। ক্লিয়ার? জি স্যার। এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ওকে, এখন যদি এই সিস্টেমটা আমরা অ্যানালাইসিস করি এবং এই সার্কিট ব্রেকারটাকে যদি আমরা টাইম গ্রেডিং করি, ধরো B1 সার্কিট ব্রেকারের টাইম দিলাম 1.3, A1 এর দিলাম 1.3, A4 এর দিলাম 0.9, B4 কে দিলাম 0.9, এরকম 0.5, 0.5, 0.1, 0.1, এরকম করে আমরা টাইম গ্রেডিং করলাম, অর্থাৎ টাইমকে সেট করে দিলাম সার্কিট ব্রেকারে। ক্লিয়ার? এখন ধরো একটা ফিগার 1D তে দেখো একটা ফল্ট হলো, কোথায়? A4 এবং B3 এর মাঝখানে। ক্লিয়ার? জি স্যার। এতটুকু কোনো সমস্যা আছে কেউ? না। না স্যার। আচ্ছা, এখন এইখানে কারেন্টটা দুই ভাবে ফ্লো করতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, A1 এর ভিতর দিয়ে, A2 এর ভিতর দিয়ে, B4 এর ভিতর দিয়ে, A3 হয়ে B3 হয়ে তারপরে গ্রাউন্ডে চলে গেল কারেন্টটা, ফল্ট কারেন্টটা। আর একটা হইতে পারে B1 দিয়ে, B2 দিয়ে, A4 দিয়ে গ্রাউন্ডে যেতে পারে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি যেতে পারে, এখন এখানে তোমার আমরা যেটা দেখতে চাচ্ছি, এখানে দেখো হেডিংটা হচ্ছে ডিরেকশনাল রিলে আর আচ্ছা, the coordination of directional overcurrent relays for the protection of a ring maze আর শোন। আচ্ছা, পরের পেজে যাও তো একটু, আমি একটা জিনিস খুঁজতেছি। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করে দেখো, কনসিডার দ্য ফল্ট, লাস্ট প্যারার আগের প্যারাটা, কনসিডার দ্য ফল্ট as shown in figure 1D। ওকে, আগের ফিগারে যাও, আগের ফিগার। হ্যাঁ, এখানে লক্ষ্য করে দেখো, এই ফল্টের মধ্যে কে প্রথম রেসপন্স করবে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। A1 আগে করবে, নাকি B4 আগে করবে, নাকি A2 আগে করবে, নাকি A4 আগে করবে, নাকি B2? যার কম সময় বেশি, স্যার এখানে লক্ষ্য করে দেখো A2 B2, রাইট। এখানে A2 B2 একসাথে তারা ট্রিপ করে বসে থাকবে। যদি তারা ফেল করে, তাহলে কে ট্রিপ করবে? B4 এবং A4। লক্ষ্য করছো? জি স্যার। তারা যদি ফেল করে, নো সরি, A3 আর B3 যদি আগে। A2 B1 B2 ফেল করে, তাহলে A3 এবং B3 ট্রিপ করবে। এখন লক্ষ্য করে দেখো, যদি A2 এবং B2 যদি ট্রিপ করে, তাহলে কি ফল্ট কারেন্ট ফ্লো করতে পারবে? পারবে না, ফল্ট ক্লিয়ার হয়ে গেল, রাইট? হ্যালো, স্যার। কি ফল্ট ক্লিয়ার হবে না? জি স্যার। কোনো পাথ দিয়ে তো সে কারেন্ট আসতে পারবে না, ফল্ট কারেন্ট। আচ্ছা, কিন্তু তারা ধরো কোনো কারণে ফেল করলো, তাহলে কে কাজ করবে? A3 B3। A3 B3 যদি কাজ করে, তাহলে কিন্তু ফল্ট ক্লিয়ার হয় কিনা বলো? হয়? নো স্যার, নো স্যার। A3 যদি ট্রিপ করে, তাহলে উপরে ক্লকওয়াইজ কারেন্টটা ক্লিয়ার হলো, কিন্তু B3 যদি ট্রিপ করে, কিন্তু কারেন্ট কিন্তু ফল্ট কারেন্ট কিন্তু এখনো B1 B2 এবং A4 দিয়ে ফ্লো করবে। লক্ষ্য করছো? জি স্যার। A4 B1। তুমি চিন্তা করে দেখো যে A3 যদি ট্রিপ করে, তাহলে ক্লকওয়াইজ যে কারেন্ট উপর দিয়ে যেটা আসতেছে ওইটা ট্রিপ হবে, ভালো কথা। কিন্তু নিচে দিয়ে যেটা এন্টি ক্লকওয়াইজ আসতেছে, এটা কি ক্লিয়ার হবে B4 B3 ক্লিয়ার হওয়ার পরে? এই হবে কিনা? হবে না স্যার।
হবে না তো। তাহলে আমাকে নিচের কারেন্টলি ক্লিয়ার করতে হলে অবশ্যই A4 কে ট্রিপ করাতে হবে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। Yes, sir. এটি হচ্ছে রিং মেনের ডিজাইন। তোমাকে এরকম ভাবে ডিজাইন করতে হবে, টাইম গ্রেডটা বা কারেন্ট গ্রেডটা এরকম ভাবে দিতে হবে যাতে করে সার্কিট ব্রেকার ন্যূনতম অল্প সংখ্যক সার্কিট ব্রেকার কাজ করেই ফলটাকে ক্লিয়ার করা যায়। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এখন যদি একটা ফল্ট হয় তোমার B4 এবং A3 এর মাঝখানে, তাহলে কি হবে? সর্বপ্রথম কাকে কাজ করাতে হবে? না, এটা না, ধরো B1 B2 এর মাঝখানে একটা ফল্ট হইলো, তাহলে কোন সার্কিট ব্রেকার আগে কাজ করবে? B2। Sir, B2. A2 B2 A2 B2 A2 B2 যদি সার্কিট ব্রেকার কাজ করে তাহলে কোনো লাভ হবে? লাভ হবে? সিস্টেমে কি ফল্ট চলে যাবে? কথা বলে না কেন? A2 তো স্যার উপরে, B2 নিচে স্যার, তাহলে কিভাবে দুইটা একসাথে হলো? মানে এই স্যার এটাই তো কথা স্যার। ভাই এটা তো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ স্যার ইয়া করতেছে না। হ্যালো কি সমস্যা হলো? হ্যাঁ, স্যার এই আপনার কথাই শোনা যাচ্ছিল না। B1 স্যার B2 এর ভয়েস মাঝখানে শোনা যাচ্ছিল না। B1 B2 এর মাঝখানে কার্সরটা আনো। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে যদি তুমি ফল্ট হয় সর্বপ্রথম কোন সার্কিট ব্রেকার কাজ করবে? এই সিস্টেমে যেখানেই ফল্ট হোক না কেন সর্বপ্রথম কে কাজ করবে? যার সময় সবচেয়ে কম, A2 B2। B2। এখন হ্যাঁ, A2 B2 কাজ করলে কি সিস্টেম থেকে ফল্ট চলে যাবে? না স্যার। না স্যার। কারণ যেটা A1 A2 B4 A3 এর ভিতর দিয়ে ক্লকওয়াইজ আসতেছিল ওইটা ক্লিয়ার হবে, কিন্তু যেটা B1 দিয়ে ফ্লো করবে ওইটা কি ক্লিয়ার হবে? ওইটা ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত B1 ট্রিপ না করবে, তাই না? কিন্তু B1 এর সময় তুমি দিয়ে রাখছো 1.3 সেকেন্ড। লক্ষ্য করছো? এখানেও কি দেখা যাচ্ছে না যে আমাদের টাইম গ্রেডিং সিস্টেমটা জেনারেটিং দিকে থাকলে কাজ করে না? আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমরা আছি স্যারের। স্যারের কথা শোনা যাচ্ছে না। এই ছেলেমেয়েরা, জি স্যার। তাহলে কি আবার প্রমাণ হলো যে জেনারেটিং সাইডে কারেন্ট গ্রেডিং চলবে, টাইম গ্রেডিং চলবে না? জি স্যার। জি স্যার। ওকে, এই বর্ণনাটাই পরের পেজে দেয়া আছে। যদি তোমরা বুঝে থাকো তাহলে নিজের মতো করে লিখতে পারবা। ওকে, জি স্যার। পরে যাও।
হ্যাঁ, পরে যাও, এটা তার দরকার নেই, শেষ। ডিফারেন্সিয়াল প্রোটেকশনে যাও, রাইট। তোমাদের ওই যে প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় এখানে তোমাদের কোশ্চেন ছিল যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন জিনিসটা কি। আমি এই ফিগারটাই তোমাদেরকে মুখে বলেছিলাম। এখন তুমি লক্ষ্য করে দেখো, ডিফারেন্সিয়াল প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের 3টা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। যেমন তুমি যদি বালির সাথে পানি মিশাও তাহলে কি হবে? মিক্সিং হবে। এটাকে আমরা বলি মানে অসম দ্রবণ, তাই না? সলিউশনটা আমাদের হয় না, পানির সাথে পানি দিতে হবে, তাই না? ঠিক এরকম ভাবে তার প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ইট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 2 অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি, সে I1 I2। যদি I1 এর সাথে তুমি B1 আনো তাহলে হবে না। ডিফারেন্স হওয়ার জন্য মিনিমাম 2 জন লাগবে, তাই না? 2টা অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি লাগবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে অ্যাট লিস্ট 2 অ্যাকচুয়েটিং কোয়ান্টিটি লাগবে, যেহেতু আমরা বিয়োগ করব। এবং 2 নম্বরটা হচ্ছে অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিটা সিমিলার হইতে হবে ইন নেচার। আন্ডারস্ট্যান্ড? তুমি এর থেকে 5 বিয়োগ করতে পারবে না, তুমি 10 থেকে 5 বিয়োগ করতে পারবা, মানে 2টি নিউমেরিক ভ্যালু হইতে হবে। আচ্ছা, সি নাম্বার হচ্ছে রিলেটার রেসপন্স করবে কেবলমাত্র ইফ দেয়ার ইজ এ ডিফারেন্স এক্সিস্টেড। বুঝা গেল? তাহলে 3টা জি স্যার। ক্যারেক্টারিস্টিক্স। ছোট্ট কথায় যদি একটু কিশোর অদ্ভুত আমাকে একটু বলো যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের কিমের 3টা বৈশিষ্ট্য কি কি, একদম 3 কথায় বলে ফেলো। হ্যালো, কিশোর অদ্ভুত, হ্যালো, নাই? ওর কি আমরা অ্যাটেন্ডেন্স দিব? এটা কি ঠিক? আচ্ছা, আয়েশা আক্তার বলো তো। জি স্যার। বলো 3টা বৈশিষ্ট্য বলো ডিফারেন্সিয়াল প্রোটেকশনের, এক কথায়। স্যার এটার অ্যাটলিস্ট 2টা অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিস থাকবে, আর কোয়ান্টিটিস গুলো সেম নেচারের হবে। ভেরি গুড। আর 3 নম্বরটা আর রিলে তখনই কাজ করবে যখন তাদের মধ্যে কোনো ডিফারেন্স আসবে। জি স্যার। ভেরি গুড। এখন তোমরা দেখো লেখা আছে অ্যাপ্লিকেশনস। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে কোনটা দেয়া যায় না, ওইরকম একটা মনে রাখো যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন কোন জায়গায় দেওয়া যায় না। দেয়ার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ক্যান নট বি প্রোটেক্টেড বাই ডিফারেন্সিয়াল প্রোটেকশন। সব জায়গায় দেওয়া যায়, ঠিক আছে? অতএব অ্যাপ্লিকেশন এখানে আসলে 6টা দিছে, কিন্তু এটা এটা আসলে অসংখ্য হবে। যত ধরনের ইকুইপমেন্ট আছে সবগুলিকে ডিফারেন্সিয়াল প্রোটেকশনে দেওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, যে ইয়েস স্যার বলছো, হ্যাঁ আমাকে একটু বলো তো সিটিপিটির কি দরকারটা আছে প্রোটেকশনের মধ্যে? স্যার ডিফারেন্সটা বের করার জন্য স্যার। কেন, আমি কি নর্মাল ডিফারেন্স বের করতে পারি না? তুমি একটা পানির পাইপের এক সাইড দিয়ে একটা মোটর লাগাই দিছো, আর সাইডে একটা মোটর লাগিয়ে দিছো, পানি দিতেছে, যার শক্তি বেশি ওই দিক দিয়ে পানি বের হবে, হবে না? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ এটাই তো নিয়ম। আমার কথা হচ্ছে কেন আমরা সিটিপিটি ইউজ করলাম? স্যার লাইনের কারেন্ট তো স্যার অনেক বেশি হয়, এই কারণে স্যার। এই কারণে স্যার। স্যার আপাতত স্যার একটু এটাই তো গুছিয়ে বলতে হবে, এর মধ্যে। একটু গুছিয়ে না বলে কিভাবে বুঝবো? স্যার যে স্যার এতটুকুই স্যার বুঝাইতে পারতেছি স্যার আপাতত। এইটুকু বুঝালে তো হবে না, তুমি তো আসলে স্পেসিফিক কিছু বলতেছো, কারণ তো সিটির সাথে রিলেটেড, তাহলে পিটি কি আসবে না? স্যার সিটিটা স্যার মানে ওভার কারেন্টটাকে স্যার প্রতিহত করে স্যার, কি স্যার? না তো স্যার,
অনুপম হচ্ছে সবকিছুতে প্রতিহত করতে চায় নাকি? লিডারশিপ কোয়ালিটি সব প্রতিহত করা যাবে না। আচ্ছা, ফল্ট হলে তারপরে কাজ করা হয় হাই কারেন্ট। রাইট, এই কিছুটা হচ্ছে এখন। আচ্ছা, তোমরা কি চার্লস বেবেজ যখন প্রথম কম্পিউটার তৈরি করছে ওটা কি নেটের সাথে দেখেছো কিরকম ছিল? অনেক বড় একটা রুমের মধ্যে। রাইট, এবং রুমটা নর্মাল রুম ছিল না। আগের দিনে মানুষ এমনিতেই AC বড় বড় ছিল। জায়গায় থাকতো, তাই না? অনেক বড় রুম ছিল, ওই পুরো রুমটাই ছিল কম্পিউটার। এবং যখন প্রোগ্রামিং রান করতো তখন একজন নিয়ে আসতো, আমার প্রোগ্রামিংটা আজকে রান করবো, তাহলে একদিন তাকে শিডিউল দিল। তো প্রোগ্রামিং সে এই ভিতরে গিয়ে গিয়ে আবার এইরকম চেঞ্জ করে দিত, তো এটা এখানে এটা এখানে এম করে করে 3 দিন 4 দিন 7 দিন লাগতো একটা প্রোগ্রামের আউটপুট বের হতে। ধরো এর সাথে বি যোগ করে তোমার একটা রেজাল্ট দিবে, এটাই ধরো অনেক সময় লাগতো। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, আর এখন কি অবস্থা? সামথিং প্যারা, তাই না? ফেম 2 এগুলিতে আমরা হিসাব করি, ছোট্ট একটা চিপ, অনেক অনেক মিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে, অনেক কনসাইজ হয়ে গেছে, ডেন্স এত বেশি যে আমাদের এখন খুবই কম্প্যাক্ট হয়ে গেছে ডিজাইন, তাই না? তাহলে কম্প্যাক্টনেসটাতে কি হয়েছে, তোমাকে যদি এখন চার্লস বেবেজের প্রথম ইনভেন্টেড কম্পিউটার কিনতে বলতো তাহলে হয়তোবা তোমরা তাদের সমস্ত প্রপার্টি বিক্রি করে আমরা হয়তো এটা কিনতে পারতাম না, এটা এত দাম থাকতো, তাই না? কিন্তু এখন আমরা সবাই ল্যাপটপ অথবা পিসি আমরা কিনতে পারি। এটা অনলি মানে পসিবল কেন হয়েছে? কারণ এটা কম্প্যাক্ট ডিজাইনের কারণে, এটার কস্ট অনেক কমে গেছে। এখন আমরা সিটিপিটি ইউজ নাও করতে পারি, সিটিপিটি ইউজ না করেও আমরা প্রোটেকশন দিতে পারি। তখন একটা রিলের সাইজ কত হবে? ধরো তাকে হ্যান্ডেল করতে হবে 1000, 2000, 10,000 এম্পিয়ার, তখন রিলের সাইজটা এরকম ঘরের মতো হয়ে যাবে, এরকম বিশাল বড় বড়। এখন তোমার যদি টাকা থাকে তাহলে তুমি এরকম বড় বড় ঘরের মতো, হ্যাঁ, রুমের মতো, বিল্ডিং এর মতো তুমি সার্কিট ব্রেকার, রিলে এগুলি লাগাবা, সিস্টেমে লাগানোর পরে তুমি প্রোটেকশন দিবা, কারণ তোমার প্রচুর টাকা আছে। কিন্তু আমাদের মতো যারা গরিব তারা কি করবে? এই সিটিপিটি ইউজ করবে। সিটিপিটি কি করবে? 10,000 এম্পিয়ারকে সে 5 এম্পিয়ারে কনভার্ট করে ফেলবে। এখন 5 এম্পিয়ার তো আমি 25 টাকা দাও কিনতে পারি এরকম রিলে। 5 এম্পিয়ার দিয়ে যে রিলে কাজ করবে এটা বাজারে ধরো আমি 100-200 টাকা দিয়ে কিনতে পারি। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে আমাদের ইয়াটা এরকম হবে না, এটার অ্যান্সারটা এরকম হওয়া উচিত যে আমরা যখন প্রোটেকশন রিলে গুলিকে কাজ করাবো তখন লো রেটিং এ যাতে কাজ করাইতে পারি, লো ভোল্টেজে লো কারেন্টে কাজ করাতে পারি, এই জন্য আমরা সিটিপিটি ইউজ করি। এতে করে সিস্টেমটা চিপিয়েস্ট হয় এবং মেনটেনেন্সের সুবিধা হয় এবং রিস্ক ফ্রি হয়ে যায়। 1000 এম্পিয়ার তুমি হ্যান্ডেল করা আর 5 এম্পিয়ার হ্যান্ডেল করার মধ্যে তুমি মানে ইনকেস তোমার সাডেনলি তুমি শর্ট সার্কিট হলা, তোমার হাত, তুমি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর 1000 এম্পিয়ারের কাছে তুমি যেতে পারবে না 10 ফুট, তাই না? আর যদি কোনো কারণে বেশি কাছে চলে যাও তাহলে তো শেষ, তোমাকে আর বাঁচানো যাবে না। তাহলে সেফটি পারপাস, হ্যাঁ, চিপিয়েস্ট এবং মেনটেনেন্সের সুবিধার্থে আমরা সিটিপিটি ইউজ করি। ওকে, এখন দেখো এই ভদ্রলোক নাম ছিল মার্স প্রাইস, এই ভদ্রলোকের নাম MERTZ PRIC। উনি এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমটা সর্বপ্রথম ডেপ্লয় করেন, এই জন্য তার মানে এটার নাম হয়েছে মার্স প্রাইস প্রোটেকশন। ওকে, তার মানে ডিফারেন্সিয়াল প্রোটেকশনের একটা পৌরাণিক নাম হচ্ছে মার্স প্রাইস প্রোটেকশন। দেখো, প্রোটেক্টেড এলিমেন্টটা যেটাকে তুমি প্রোটেকশন করবা, এটা হইতে পারে জেনারেটর, হইতে পারে মোটর, হইতে পারে তোমার ট্রান্সফরমার, হইতে পারে ট্রান্সমিশন লাইন, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট, ওইটা এখানে রাখার পরে এর দুই সাইডে তুমি দুইটা কারেন্ট ট্রান্সফরমার বসাবা, CT1 CT2। ওকে, CT1 এর প্রাইমারির সাথে CT2 প্রাইমারিকে কানেক্ট করবা, CT1 এর সেকেন্ডারির সাথে CT2 সেকেন্ডারিকে কানেক্টেড করবা। তারপরে এই দুইটা কানেকশন দিয়ে
এই পাইলট ওয়্যারের মাঝখানে তুমি এরকম একটা রিলে সেট করবা, যে রিলেটা হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। এখন লক্ষ্য করো I1 কারেন্ট এবং I2 কারেন্ট, CT1 এর ভিতর দিয়ে I1 কারেন্ট ফ্লো করতেছে, এটা এসে উপর থেকে নিচের দিকে নামবে। আর I2 এর ভিতরে দেখো I2 তে যে কারেন্ট আসতেছে ক্লকওয়াইজ এসে নিচ থেকে উপরের দিকে উঠবে, তাই না? তাহলে এই কয়েলের ভিতর দিয়ে, রিলের ভিতর দিয়ে যখন কারেন্টটা একটা উপর থেকে নিচে একটা নিচ থেকে উপরে যাবে, তখন কি হবে? তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে এবং রেজাল্টেন্ট কারেন্টটা ফল্টি না হয়, হেলদি হয়। তাহলে CT1 এর ভিতর দিয়ে ধরো 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, যেহেতু সিরিজে আছে, তাহলে CT2 এর ভিতর দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, তাই কি নয়? তাহলে তোমার দেখো I1 মাইনাস I2 রিলের ভিতরে কারেন্ট কত হবে? 0 হবে, হবে কিনা? জি স্যার। তাহলে 0 যদি হয়, তাহলে ডিফারেন্সিয়াল রিলের তৃতীয় যে C নাম্বার ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে ইট অনলি ওয়ার্কস হোয়েন দেয়ার ইজ এ ডিফারেন্স এক্সিস্ট ইন দ্য রিলে কয়েল। তাহলে রিলে কয়েল যেহেতু নো ডিফারেন্স, 0 ডিফারেন্স, অতএব এই রিলে কাজ করবে না, সে নরমালি অপারেট করতে থাকবে। এবং এই প্রোটেকশন এলিমেন্টটা যেটা আমরা পড়তেছি, ধরো এটা ট্রান্সফরমার সে নরমালি অপারেট করবে। কিন্তু এখন যদি ট্রান্সফরমার মধ্যে একটা ফল্ট হয়, ধরো ট্রান্সফরমারের কোনো একটা কয়েল শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে তোমার কি হবে? এখান থেকে তোমার CT1 এর যে ক্যারেক্টারিস্টিক CT2 এর ক্যারেক্টারিস্টিকের সাথে চেঞ্জ হয়ে যাবে। I1 যদি হিউজ পরিমাণ থাকে, I2 হয়ে যাবে 0-র কাছাকাছি। কারণ এখানে যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে কি হবে? I1 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে ঠিকই, কিন্তু I2 এর ভিতর দিয়ে মানে CT2 এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে এখন I1 I2 ইজ নট ইকুয়াল টু 0। যদি I1 I2 নট ইকুয়াল টু 0 হয় এবং এই অ্যামাউন্টটা যদি ওই রিলে কয়েলকে এনার্জাইজ করার মতো ক্ষমতা রাখে, তাহলে রিলে অপারেট করবে এবং সিস্টেমের মধ্যে ওই প্রোটেক্টেড এলিমেন্টটাকে সিস্টেম থেকে আইসোলেট করে দিবে, ফল্ট ক্লিয়ার করে ফেলবে। আন্ডারস্ট্যান্ড? বুঝো নাই? জি স্যার, জি স্যার। একেবারে সিম্পল ব্যাপার। এখন আসো মোসাদ্দেক, আমাকে একটু বলো তো, তুমি তার এই প্রোটেকশনটাকে ক্রিটিসাইজ করো। মোসাদ্দেক, হ্যালো। মার্স প্রাইস প্রোটেকশন যে দিছে, ওই 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 প্রোটেকশন স্কিমটাকে তুমি ক্রিটিসাইজ করো, তার প্রবলেম বের করো, কি প্রবলেম আছে। আর যদি প্রবলেম না থাকে, তাহলে বলো যে নো প্রবলেম। পারবা? বুঝি নেই কথাটা। তুমি তো অন্য পেজে গিয়ে এগুলি দেখতেছো আর বলতেছো। ভেরি গুড। যাই হোক, আমি চাচ্ছিলাম তোমরা মানে জিনিসটা বুঝে অ্যান্সার করো। যেমন তোমার ধরো, তুমি যে অ্যান্সার করতেছো আমি বুঝতে পারছি, তুমি পরবর্তী পেজ থেকে বলতেছো, তাই না? কিন্তু তুমি যদি বুঝে বলতা, তাহলে বোঝা যেত, আসলে এটা বোঝা যেত যে না, সে বুঝে তারপর বলতেছে। লক্ষ্য করে দেখো, প্রথম সমস্যাটা হচ্ছে কি জানো? CT1 CT2 হচ্ছে দুইটা ট্রান্সফরমার। এখন ধরো সিস্টেমে কোনো ফল্ট না হলো না ধরো, তারপরেও কিন্তু CT1 আর CT2 এর কারেন্টের রেশিও চেঞ্জ হয়ে যেতে পারে। বলো তো কেন? ধরো CT1 কিনছো তুমি 2018 সালে, CT2 তুমি লাগাইছো হচ্ছে 2020 সালে। তাহলে একটা এজিং সমস্যার কারণে CT1 এর কারেন্টের ফ্লো আর CT2 এর কারেন্টের ফ্লো একরকম নাও হতে পারে কিনা? তুমি দুইটা একই কোম্পানি থেকে কিনছো, ধরো একই সময়ে কিনছো, তারপরেও তাদের মেটেরিয়ালস এর প্রপার্টিজ এর কারণে চেঞ্জ হয়ে যেতে পারে কিনা? হতে পারে। ধরো CT1 ঘরের ভিতরে, CT2 হচ্ছে ঘরের বাইরে, তাহলে টেম্পারেচারের ডিফারেন্সের কারণে রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে না কয়েলের? তাহলে কারেন্ট চেঞ্জ হতে পারে, অবশ্যই হতে পারে। ধরো CT2 ঘরের ভিতরে, CT1 বাহিরে কুয়াশার মধ্যে পড়ে আছে, তাহলে এই ফগি এনভায়রনমেন্টের ক্ষেত্রে তার ডাইলেকট্রিক প্রপার্টি অবশ্যই চেঞ্জ হতে পারে। অতএব আমাদের রেজিস্টিভিটি চেঞ্জ হবে, রেজিস্টিভিটি চেঞ্জ হলে কারেন্ট ফ্লো চেঞ্জ হবে। তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট চেঞ্জের কারণে যদি দুইটা সার্কিটের মধ্যে অবশ্যই কারেন্টের মধ্যে ডিফারেন্স আসবে, এবং রিলে ঠিকই ধরে নিবে যে ও দেয়ার ইজ এ ডিফারেন্স, ওকে আই উইল ওয়ার্ক, সে ট্রিপ করে বসে থাকবে, অথচ সিস্টেমে কোনো ফল্ট নেই। এটা একটা বিরাট সমস্যা নয় কি? জি স্যার।
তারপরে তো আরো সমস্যা যেগুলি আছে এগুলি আমরা দেখি, পরের পেজে যাও। স্যার কোনো তাহলে সেট এটার একটা পয়েন্ট, সলিউশন আমাদের, হ্যাঁ স্যার এটার কোনো সেট পয়েন্ট ঠিক করে দেওয়া যায় না যে এত হলেই তখনই কাজ করবে? তুমি তো আসলে ধরো সেট করে দিয়ে রাখলা, কত দিবা বলো? ধরো আমরা দিলাম, ধরো সিটির আউটপুট হচ্ছে 5 এম্পিয়ার, তো আমরা দিয়ে রাখলাম যে 5 - 5 0 হওয়ার কথা, এই জায়গায় দিয়ে রাখলাম 1 এম্পিয়ার। 5 আর 5 এর ডিফারেন্স যদি 1 এম্পিয়ারই হয়ে যায়, 5 আর 4 1 এম্পিয়ার পর্যন্ত যদি সে কাজ না করে, তুমি 1 এম্পিয়ার 5 এম্পিয়ার হচ্ছে 1000-এর ভাগ হয়ে 5 এম্পিয়ার হয়েছে, তাহলে 1 এম্পিয়ার মানে কত? 100 এম্পিয়ার নাকি না 200 এম্পিয়ার। তাহলে 200 এম্পিয়ার ডিফারেন্সেও যদি তোমার সিস্টেম কাজ না করে, তাহলে তো তোমার সিস্টেম পুরোপুরি ছাই হওয়ার পরে তুমি বলবা যে নাও ওয়ার্ক, তখন সে কাজ করবে। অতএব এই ডিফারেন্স তুমি থ্রেশহোল্ড, এটা আসলে আনসার্টেন, তুমি কোথায় সেট করবা? এটা র্যান্ডম ফ্যাক্টর, এটা অন্য কোনো ভাবে সেট করা যাবে না, এটা এরকম ভাবে সেট করতে হবে নেচার থেকে যেটা আসে ওইটাই যেন সে মানে ফল্ট ধরে নেয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার এই সলিউশনটা টিকলো না। আর কেউ কিছু একটা সলিউশন দিতে পারবা যে এটাকে কিভাবে আমরা সেট করতে পারি? হ্যালো, নাকি এটার কোনো ইয়েই নেই, সলিউশন নাই? না থাকলে তো স্যার তাড়াতাড়ি এটা বলো। চলতো না। আচ্ছা তো হ্যাঁ, নিশ্চয়ই। এটার সলিউশন অবশ্যই আছে, এটার সলিউশন অবশ্যই আছে এবং এটা দেওয়া আছে, এই সলিউশন দেওয়া আছে, পরের পেজে দেওয়া আছে। যাও পরের পেজে যাও। দেখো তো কি করছে, নিচে আর একটা কয়েল তারা লাগাই দিচ্ছে, যেটাকে বলতেছে এন এন আর, দেখতেছো? NR/2 NR/2, লক্ষ্য করছো? জি স্যার। আচ্ছা, এটা কিভাবে ওই সমস্যার সমাধান করলো বলো তো? স্যার এইখানে কারেন্ট এসে আবার এদের এনার্জাইজ করে ফেলে। আচ্ছা, আমরা ধরে নেই I1 এবং I2 এর মাঝখানে একটা দিচ্ছে 5 এম্পিয়ার আর একটা দিচ্ছে 4 এম্পিয়ার, কিন্তু আসলে সিস্টেমে ফল্ট হয় নাই, কিন্তু এটা যেন সে কাজ না করে, আমরা এরকম একটা সিস্টেম চাচ্ছি, তাই না? কি বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি এরকম একটা সিস্টেম চাই, আমরা এখন একটা কয়েলের ঠিক মাঝখানে আমরা রিলেটাকে লাগাই দিলাম। এই জন্য আমরা বলতেছি যে টার্ন রেশিও হচ্ছে, রেস্ট্রাইকিং কয়েলের টার্ন রেশিও হচ্ছে, এখানে যদি 100 থাকে তাহলে এই সাইডে আছে 50, এই সাইডে আছে 50, এই জন্য বলছি NR/2 NR/2। ওকে, এখন লক্ষ্য করো অপারেটিং কয়েলের টার্ন রেশিও ধরো N0, আর রেস্ট্রাইকিং কয়েল আমরা লাগানো যেটা এক্সট্রা লাগাইছি ওইটার ইয়ে হচ্ছে N। হ্যালো। হ্যালো, সেশন কি আউট হয়ে গেছিল না? জি স্যার। আচ্ছা, আমরা দেখি এখানে রেস্ট্রাইকিং কয়েলটাকে আমরা দুই ভাগে ভাগ করে এখানে দিলাম। এখন তুমি লক্ষ্য করে দেখো রেস্ট্রাইকিং কয়েলের ভিতর দিয়ে যখন I1 কারেন্ট, I1 না ধরো I2 যাচ্ছে কিনা লক্ষ্য করো। I2 যখন রেস্ট্রাইকিং কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে তখন সে রেস্ট্রাইকিং কয়েলের অর্ধেক পাচ্ছে, তাই না?
তাহলে I2 কে আমরা আসলেই তার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করব কিনা? তাহলে আমরা ধরে নিই যে অপারেটিং টর্ক যেটা জেনারেট হয় তার ভিতরে কয়েলের ভিতরে কারেন্ট গেলে, এটাকে ধরে নেই রেস্ট ট্র্যাকিং কয়েলের অপারেটিং টর্ক হচ্ছে TR, আর নর্মাল রিলের ভিতরে যে অপারেটিং টর্ক অপারেশন টর্ক এটাকে ধরলাম T0। তাহলে রিলে অপারেশন তো আগের মতোই আছে, এটা I1 মাইনাস I2 ইজ প্রপোর্শনাল টু T0। ভালো কথা, কিন্তু TR এর ভিতরে কি হবে? I1 প্লাস I2 ডিভাইডেড বাই 2। এখানে কিন্তু যোগ হচ্ছে, লক্ষ্য করতেছ? তারা একই পয়েন্টের মধ্যে আসতেছে, I2 এদিক দিয়ে ঢুকতেছে, I1 এদিক দিয়ে ঢুকতেছে কিনা? হ্যালো, স্যার আরেকবার বলবেন? ওই কারশফ কারেন্ট ল অনুযায়ী একটা জাংশন থেকে যে কটা বেরিয়ে যায় এরা যোগ হয়, আর যে কটা ঢুকে এরা কি হয়? যোগ হয়, তাই না? যোগ হয়। আবার একটা বেরিয়ে গেলে আর একটা ঢুকলে তাদের মাঝখানে বিয়োগ হয় কিনা? জি স্যার। তাহলে তুমি এই যে NR/2 মাঝ যে পয়েন্টটা, কারশফটা এখানে আনো তো। রাইট, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। হ্যাঁ, এইখান থেকে দেখো I1 কারেন্টের উপর হয়ে এদিকে বের হয়ে যায়, হয় কিনা? হ্যালো, হ্যাঁ জি স্যার। আর I2 কারেন্ট এটার ভিতর দিয়ে ঢুকে না? তাহলে এই দুইটা কারেন্ট হ্যাঁ। আসলে কি হচ্ছে? যোগ হচ্ছে। এই জন্য TR ইকুয়ালস টু I1 প্লাস I2। তাহলে TR কিন্তু এখানে সে কয়েল পুরাটা পাচ্ছে না, এই জন্য ডিভাইড বাই 2। লক্ষ্য করছো? তাহলে এটা হচ্ছে আমাদের রেস্ট স্ট্রাইকিং টর্ক, এটা ইজ প্রপোর্শনাল টু TR। তাহলে ব্যালেন্স যখন থাকবে সিস্টেমে, যখন কোনো ফল্ট থাকবে না, তখন কি হবে? N0 আর NR এই দুইটা সিমিলার থাকবে কিনা? অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা টর্ক T0 এবং TR তারা একটা আরেকটার প্রপোর্শনাল হবে। যখনই ফল্ট হবে সিস্টেমে, তখন তুমি লক্ষ্য করে দেখো I1 এবং I2 এর মধ্যে যে ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্সটা ওই অপারেটিং কয়েলে যাওয়ার আগে একটা হচ্ছে অপারেটিং কয়েলকে আগে পাবে, আর একটা হচ্ছে রেস্ট ট্র্যাকিং কয়েলকে আগে পাবে, যার ফলে একটা আরেকটাকে ফেড করে ফেলবে এবং দুইটা যোগ হবে। এই দুইটা যোগ হওয়ার কারণে এই হিউজ পরিমাণ কারেন্ট ওই অপারেটিং কয়েলকে আর চেঞ্জ হতে দিবে না, বুঝো নাই? যার ফলে এই নর্মাল যে ইন্টারনাল ফল্ট, এটার জন্য অপারেটিং কয়েল আর কাজ করবে না, কিন্তু সিভিয়ার ফল্ট হলে তখন সে কাজ করবে। হ্যালো, জি স্যার, বুঝছি। পরের পেজে যাও। এখানে ইকুয়েশনটা একটু লক্ষ্য করে দেখো, এট ব্যালেন্স কন্ডিশনে I1 মাইনাস I2 ডিভাইড বাই I1 প্লাস I2, যে আগের ইকুয়েশন থেকে আসছে, ডিভাইড বাই 2 ইকুয়ালস টু NR বাই N0 ইকুয়ালস টু ফিক্সড। NR যদি হয় 100, N0 যদি হয় তোমার ধরো 75, তাহলে এটা তো একটা ভ্যালু, এটা তো ফিক্সড থাকবে সবসময়। তার মানে তাদের রেশিও, হোয়াট এভার দ্য চেঞ্জ হচ্ছে সিস্টেমের মধ্যে, তাদের রেশিওটা কি থাকবে? অলওয়েজ ফিক্সড থাকবে। রেশিও যদি ফিক্সড থাকে তাহলে রিলে কখনোই কাজ করবে না। অর্থাৎ এখন আমরা রিলেটাকে ডাইরেক্ট মাইনাস না দিয়ে আমরা রিলেটাকে দিব রেশিও, আন্ডারস্ট্যান্ড? ডিভিশন। তাহলে ডিভিশন দিলে এই রিলে আর নর্মাল কোন ওই যে ফ্লাকচুয়েশন অফ কারেন্ট ট্রান্সফরমার উইল নট এফেক্ট দ্য ডিফারেন্সিয়াল রিলে। জি স্যার। বুঝা গেল নাকি? জি স্যার। ধরো তুমি I1 কত? I1 ধরো 10, I2 কত? 10। তাহলে কি হলো? সামথিং ডিভাইডেড বাই, সরি, 0 ডিভাইডেড বাই সামথিং, কত? 0। তাহলে 0 একটা ফিক্সড ভ্যালু, তাহলে অপারেটিং কয়েল অপারেশনে যাবে না। এখন ধরো I1 হচ্ছে 10, I2 হচ্ছে 5, তাহলে কত হলো? উপরে হলো 5, নিচে হলো কত? 10 + 15 7, 7.5। 7.5। 7.5। তাহলে 5 কে 7.5 দিয়ে ভাগ করলে কি একটা ভ্যালু আসে না? জি জি তাহলে স্যার। এখন কি ফিক্সড হলো? তাহলে সে অপারেটরে যাবে। এখন ধরো উপরে I1 হচ্ছে 10 আর I2 হচ্ছে 9, তাহলে কত হলো উপরে? 1। 1। এই
ভেরি গুড। আর নিচে কত হলো? 5.5। 9.5 নিচে হলো তোমার কত? হেই, ভালো করে বলো। 10 আর 9 কত হয়? 10 আর 9, সরি স্যার, 10 আর 9 হচ্ছে 19। 19, 9.5। তাহলে 9.5, ভেরি গুড। তাহলে এক রে তুমি 9.5 বা 10 দিয়ে ভাগ করলে কত হয় ভ্যালুটা? 0.0 সামথিং, হয় কি না? হুম। তাহলে 0.0 সামথিং ইজ এ ভেরি মানে ন্যারো রেশিও, অতএব সে কাজ করবে না, এই পরিমাণ এনার্জি সে পাবে না। আন্ডারস্ট্যান্ড? বুঝছি স্যার। কি বুঝছো সাথের মাথা লাগে? কিন্তু I1 I2 ডিফারেন্স যদি তোমার 5 হয়, লক্ষ্য করো, তাহলে কত হয়? তাহলে কিন্তু এখন আর এত ছোট ভ্যালু হয় না, অতএব সে কাজ করে। লক্ষ্য করছো ব্যাপারটা? তার মানে মার্স প্রাইস প্রোটেকশনের যে লিমিটেশনটা ছিল, এটা আমরা এটাকে চেঞ্জ করে ফেলো কিভাবে? একটা রেস ট্র্যাকিং কয়েল সিস্টেমের মধ্যে লাগিয়ে দিই। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি আমরা দেখি, তাহলে ওই ক্যারেক্টারিস্টিক এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং কার্ভের নিচে হচ্ছে নো অপারেশন, উপরে হচ্ছে অপারেশন। বুঝা গেল? জি স্যার। কেউ কি কোনো কনফিউশন আছে ডিফারেনশিয়াল প্রোটেকশন নিয়ে? প্লিজ আস্ক মি। যদি স্যার, তোমাদের কোনো কোশ্চেন না থাকে, তখন আমার কিন্তু কোশ্চেন থাকবে, এই জন্য আগেই কোশ্চেন করে ফেলো। নাই কোনো কোশ্চেন? স্যার আপনি স্যার আগে মানে তখন কি বলেছিলেন স্যার, রেশিও যদি একটা ভ্যালু থাকে যে 10 আর 9 এর কথাটা, তাহলে স্যার রাইট। একটা ছোট একটা রেশিও আসে। আর যখন স্যার আপনি একটা বড় অ্যামাউন্টের কথা বললেন, তখন স্যার রেশিও তো আসে, ওইটাও তো স্যার মানে জিরোর কমই আসবে। তাহলে স্যার মানে কি হবে তখন? মানে দুইটা তো জিরো কম আসতেছে রেশিও। আমি তোমাকে মানে দুইটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে কখন কাজ করবে কখন কাজ করবে না। ধরো তুমি থ্রেশহোল্ড দিয়ে রাখলা 0.0, যদি 0.0 ধরো 0.02 দিয়ে রাখলা, যদি 0.02 উপরে কোনো ভ্যালু আসে, তাহলে রিলে এটাকে কাজ করবে, ধরে নিবে যে সিস্টেমে ফল্ট হয়েছে। কিন্তু তার চেয়ে ছোট ভ্যালু হলে সে ধরে নেবে যে এটা নর্মাল ইন্টারনাল ফ্লাকচুয়েশন। ধরো তুমি রিলেটাকে সেট করে দিলা, করতে পারবে না এরকম? জি স্যার। হ্যালো, আচ্ছা। এখন জি আসো, স্যার, তোমার বুঝছি। I1 আর I2 ডিফারেন্স হচ্ছে 5 এম্পিয়ার, মানে একটা 10 আর একটা হচ্ছে 5। আর তাহলে 5 ডিভাইডেড বাই 7.5, এটার ভ্যালু কত? নিশ্চয়ই 0.01 না, পয়েন্ট সামথিং। 0.67 তাহলে এটা অপারেট করবে অবশ্যই, এবং আমরা চাই এটা অপারেট করুক। এখন ধরো তুমি I1 এর ভ্যালু 10, I2 এর ভ্যালু 9, ডিফারেন্স মাত্র 1 এম্পিয়ার। এটাকে আমরা চাচ্ছি অপারেট না করুক। দেখো, ভাগ করে দেখো, 0.01 সামথিং আসে, কিন্তু আমাদের সেট করে আছে 0.02, 0.10। তাহলে সে অপারেট করবে না। আমরা তো এটাই চাই। জি স্যার, বুঝছি। আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝছি। আচ্ছা, যাক, একটা মানে একটা কোশ্চেন করে থ্রেশহোল্ড বেঁচে দিয়ে গেছে। রাখতে হবে সেটাই। হ্যাঁ, অবশ্যই একটা থ্রেশহোল্ড তো তোমার অবশ্যই আছে। আর থ্রেশহোল্ড এইভাবে দেওয়া না, এটা তো একটা কয়েল। তোমার কয়েলের তখন মেটেরিয়ালটাকে তুমি চেঞ্জ করে দিয়ে রাখবা আর কি, বুঝো নাই? বুঝতে পেরেছি। জি স্যার। ওই রিলে তো একটা কয়েল, তুমি তখন এই অনুযায়ী যে 0.01 এই রেশিওর কোন কারেন্ট তুমি পেলে, তুমি তখন এনার্জাইজ হবা। এটা তুমি কিভাবে সেট করবা তাকে? তুমি এইভাবেই তাকে মেটেরিয়ালের প্রপার্টিজ থেকে তোমাকে সেট করতে হবে, যে কতটুকু হলে সে ম্যাগনেটিক প্রপার্টি এমএমএফ জেনারেট করতে পারবে, ওইভাবে তুমি দিয়ে রাখবা। এর নিচে হলে সে পারবে না। ওকে? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? নাই? অনিক শাহ, জি স্যার। ইউ আর নট হোস্ট। জি স্যার। ওই আমি তো সিম্বল দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, হোস্ট। পার্টিসিপেন্টের মধ্যে দেখা যাচ্ছে স্যার, লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে হোস্ট লেখা আছে, HOS। জি স্যার। ভেরি গুড। হ্যাঁ, তুমি যেহেতু রিপ্রেজেন্টেটিভ, তোমাকে কোশ্চেন করলে বোঝা যাবে যে বাকিগুলির কি অবস্থা।
আমি শুরুতে বলেছিলাম যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন হচ্ছে এরকম একটা প্রোটেকশন, পৃথিবীর সবকিছুকে, পাওয়ার রিলেটেড প্রোটেকশন, ডিভাইস রিলেটেড সবকিছুকে প্রোটেক্ট করা যায়। তুমি আমাকে এই এই আমার যে কমেন্টস, এটার বিরুদ্ধে তুমি আমাকে একটা যুক্তি দেখাও। না স্যার, সব করা যাবে না, বা করলে এই সমস্যা হবে, আমাকে একটা সমস্যা বলো। স্যার তুমি এটা তো স্যার 3 জনের হেল্প নিতে পারবা। কে তুমি কে তোমার জানো, এই গ্রুপের আরো 3 জনকে তুমি কল করে হেল্প নিতে পারো। কে জানো একটু অনেক শেয়ার শাহকে করো। তোমরা আরো 3 জন হেল্প করতে পারো। স্যার আপনি যেহেতু বলছেন স্যার সব মানে হচ্ছে পাওয়ার সেক্টরের কাজ ইউজ করা যায়, তাহলে তো স্যার প্রবলেম হয় না বলে স্যার ইউজ করা যায়। আবার স্যার প্রবলেম হবে কেন তাহলে? না না না, আমি বলছি দেখে যেটা ঠিক হয়ে যাবে এরকম তো না। তুমি এই পর্যন্ত কি পরিমাণ নলেজ দিয়ে তোমার কি মনে হচ্ছে না যে এটার কোনো সমস্যা হইতে পারে? হেল্প করবো না কেউ তাকে? একটু ভালো করে চিন্তা করে দেখো তো। ধরো তুমি ট্রান্সফরমার দিলা, একটা একটা করে রাখো, দেখো কোনো সমস্যা, কোথাও কোনো সমস্যা হয় কিনা। রাখছো? হ্যালো? রাখছি স্যার। জি স্যার। কোনোটারই সমস্যা পাও না? তোমরা তো অনেক ধনী মানুষ, এই জন্যই আসলে তোমরা কোনো সমস্যা পাও না। আচ্ছা, তুমি যদি প্রোটেকশন এলিমেন্টের জায়গায়, ওই ব্ল্যাক বক্সটার জায়গায় যদি তুমি ট্রান্সমিশন লাইনকে রাখো, তাহলে দেখো তো প্রবলেম হয় কিনা। স্যার ট্রান্সমিশন লাইন অনেক বড় হলে তখন স্যার তুমি চিন্তা করে দেখো, ধরো আমি 100 কিলোমিটার ট্রান্সমিশন লাইন রাখলাম মাঝখানে, তাহলে 100 কিলোমিটারের এই সাইডে দিলাম একটা সিটি, 100 কিলোমিটারের ওই সাইডে দিলাম সিটি, তারপরে 100 কিলোমিটারের একটা লাইন দিলাম সেকেন্ডারি পাইলট ওয়্যার, 100 কিলোমিটার আরেকটা লাইন দিলাম প্রাইমারিতে। তাহলে কত, কয়শো কিলোমিটার হলো পাইলট ওয়্যার? 200। 200 কিলোমিটার পাইলট ওয়্যার কিনতে তোমাদের টাকা আছে, কিন্তু যারা ওই যে সরকার যখন ডিজাইন করে তাদের এত টাকা নেই সরকারের কাছে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। চিন্তা একবার কি তোমাদের মাথায় এটা চিন্তা আসে না যে আমার 100 কিলোমিটার লাইনকে প্রোটেকশন দেওয়ার জন্য 200 কিলোমিটারের তার লাগতেছে আরো এক্সট্রা? ক্যান ইউ ইমাজিন? তারের দাম কত তোমরা জানো? তারের দাম কিরকম জানো? তোমাদের আইডিয়া আছে? হিউজ পরিমাণ কস্ট। ওই যে তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে, এটার জি স্যার। ওয়্যারের যে খরচ দেওয়া আছে, আজকে আমি পেয়েছি আর কি এস্টিমেশন, শুধু ওয়্যারের খরচই আছে 70 লক্ষ টাকা, শুধু একটা বিল্ডিং এর। কত আর স্যার? তাহলে স্যার একাডেমিক, রডের খরচ তো আরো বেশি। বুঝি নাই। আর একটা ছেলে অনুপম, আসলে কি বলবো অনুপমের কথা, বুঝি না আমি। চিটাগাঙ্গের ছেলে পেলে কিরকম হয় নাকি মোসাদ্দেক? ও বলতেছে যে রড তো আরো বেশি টাকা লাগতেছে। হঠাৎ স্যার একটু এক্সাইটেড হয়ে যায় আর কি স্যার। আচ্ছা, অনুপমের আমি একটা যুক্তি দেখাই, দেখি তো অনুপম উত্তর দিতে পারে কিনা। তুমি একটা পিজ্জা নিলা 6 ইঞ্চি, অর্ডার দিলা, ঠিক আছে? জি স্যার। হ্যালো? হুম। জি স্যার। তো তোমাকে 400 টাকা ধরলো, ঠিক আছে? তারপর তুমি বললা যে আমাকে একটা বারবিকিউ সস দেন, আমি এটার জন্য পে করবো। তখন ওইটার বিল করলো 450 টাকা, তুমি দিবা? না স্যার। সসের কেন জন্য দিবা না? কেন দিবা না? কেন? স্যার এত টাকা দিতে না খাবো। মাত্র 50 টাকা তো। আসছো, পিৎজার দাম কত আসছো হচ্ছে? তুমি, 400 টাকা। তুমি যেটা যেটা খেতে আসছো ওটা হচ্ছে পিৎজা, যেটা খাওয়ার জন্য আসছো। ওইটার চেয়ে যদি সসের দাম বেশি হয়, খাবা নাকি? তো তোমার বিল্ডিং এর স্কেলিটন হচ্ছে রড, সিমেন্ট, ইট, বালি দিয়ে তুমি বিল্ডিং করবা, তো বিল্ডিং এর জন্য
ওয়ারিংটা হচ্ছে একটা এক্সট্রা কাজ, প্লাম্বিংটা হচ্ছে আরেকটা এক্সট্রা কাজ। ওই এক্সট্রা কাজের যদি 70 লক্ষ টাকা হয় একটা বিল্ডিং এ, তাহলে ওই বিল্ডিংটা ওই পিজ্জার মতো তুমি আসলে বারবিকিউ সস 20 টাকায় পাচ্ছ, আর তোমার পিজ্জার দাম হচ্ছে 400 টাকা। তো এটা হবেই স্বাভাবিক। কিন্তু তুমি এটা তো এইভাবে বলতে পারো না, আরে বারবিকিউর সসের দাম যদি 20 টাকা হয়, স্যার পিজ্জার দাম তো আরো অনেক বেশি, তাহলে এটা কিরকম হবে? স্যার এখনো বুঝেছি স্যার। বুঝছো? এখন বুঝেছি। স্যার এই Good. তারটা কি স্যার মানে বিল্ডিং এর ইন্টারনাল তার নাকি মানে স্যার বাইরের থেকে আনতে হচ্ছে ওগুলো ধরে সব? তোমরা না ইলেকট্রিক সার্ভিস ডিজাইন করেছো, জি স্যার। বিল্ডিং এর ভিতরে কন্ডুইটের ভিতর দিয়ে যে তার ঢুকাবে আর কি আচ্ছা আচ্ছা। ইলেকট্রিফিকেশনের জন্য, ওইটার জন্য এটা। আর বাইরে থেকে তো সাবস্টেশন তো আরো মানে 1-1.5 কোটি টাকা লাগবেই, এগুলি আরো অনেক খরচ আছে। মানে শুধু ওয়ারিং আমি বলতেছি আর কি, যে এই পরিমাণ খরচ। প্লাম্বিং এ এরকম আরো আছে 50-60 লক্ষ, মানে একটা বিল্ডিং, মানে হিউজ পরিমাণ তোমার কস্ট। তাহলে কস্ট কে আসলে আমরা সবচেয়ে বড় একটা ড্রব্যাকস দেখি আমরা। কস্টটাকে কমানোর জন্য মানুষ অনেক চেষ্টা করে। তুমি যে কোনো একটা পাবলিকেশন করবা, তুমি যদি একটা কস্ট কে কমাইতে পারো, তাহলে সেই ক্ষেত্রে এই পাবলিকেশনটা তুমি মোস্ট প্রবাবলি পাবলিশ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। মানে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা এখানে দিব না। আমার যুক্তিটাও কিন্তু, আমি স্যার যে আমার প্রথম কথাটা বলেছি ওইটাও কিন্তু ঠিক আছে। আমরা কিন্তু সবকিছু প্রোটেকশন দিতে পারি। তোমার যদি অনেক টাকা হয় তুমি দিতে পারবা ট্রান্সমিশন এন্ড ডিফারেন্সিয়াল প্রোটেকশন, তাই না? কিন্তু এটা কস্ট ইফেক্টিভ হবে না। হ্যাঁ বলো। স্যার আমার একটা কথা স্যার, যে আমরা পাবলিকেশনের সময় যে কস্টটা দেখাই স্যার, হুম। এক এক জায়গাতে তো মোটামুটি মানে কস্ট এক এক রকম হতে পারে স্যার। মানে যখন যারা এটা দেখে তারা কি এটা আবার রিচেক করে নাকি স্যার কিভাবে ওরা মানে এটা বুঝতে পারে যে হ্যাঁ এটা কমছে? আমি তো স্যার একটা যে কোনো একটা কস্ট দিয়ে দিতে পারি। তো স্যার ওটা কিভাবে ওরা বুঝবে যে না এই মানে সত্যি বা অরিজিনাল কস্ট এটার জন্য দিয়েছে বা? রাইট, ধরো তোমার এই পাবলিকেশন গুলি বিভিন্ন স্ট্যান্ডার্ডের হয়। প্রথম কথা হচ্ছে, আমরা যদি খুব ভেরি রিসেন্ট কোনো টপিক হয় যেটা নিয়ে একটু আলোচনা ডিসকাশনের দরকার পড়ে, তখন আমরা এটাকে কনফারেন্সে দিই। আমাদের অনেক অডিয়েন্স থাকে, তারা এটাকে ক্রিটিসাইজ করে বা তারা এটার ভালো দিক খারাপ দিক দেখে, এটা কি আসলে ঠিক কিনা। কিন্তু আলটিমেটলি ইভালুয়েশনটা হয় হচ্ছে তোমার জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে। জার্নাল পাবলিকেশনে গিয়ে তোমার কখনোই ওইখানে গিয়ে প্রেজেন্ট করতে হয় না। সবকিছুই হচ্ছে তোমার অনলাইনে, তুমি সাবমিট করলা, তারপরে তারা যদি কমেন্ট দিবে, কমেন্ট দিয়ে যদি তুমি কমেন্ট গুলি ভালো উত্তরভাবে সুন্দরভাবে দিতে পারো, তাহলে তারা এটা পাবলিশ করবে, এবং ওইটারে হচ্ছে ইভ্যালুয়েশনটা ভালো। এখন ধরো তুমি একটা কস্ট দেখালা, হ্যাঁ, যে আমার এই প্রজেক্টটা দাঁড় করাতে আমার $25 খরচ হয়। এখন তুমি বলতেছো, তুমি তো বলবা, তুমি ইংলিশটা কিভাবে বলবা, যে এইভাবে বলতে হবে তোমাকে যে the project cost is $25 which is less than something, তাই না? ওই যে সামথিং যেটা বলছো, এটা কি আরেকজন পাবলিশ করছে না? ধরো মিস্টার ওয়াই এটা বলে গেছে 2018 সালে যে আমার এই সেম প্রজেক্টটা তৈরি করতে আমার $26 লাগছে, ও বলছে না? তুমি তাকে রেফার করবা যে মিস্টার ওয়াই যে $26 বলেছিল, সেম জিনিস আমি $25 দেখালাম। এখন রিভিউয়ার তোমার এটা দেখে স্যাটিসফাই হবে, কারণ সে তো ওইটা দেখতেছে, ও তো ওইখানে ঢুকে দেখতেছে, ও সত্যি সত্যি ও তো $26 ক্লেম করছে। আর স্যার বুঝো না এই ব্যাপারটা? যদি এই স্যার জন্য যদি এটাকে স্যার বলা হয় এমন, কম্পারিজন। বুঝতে পারছি স্যার। হুম, স্যার এমন যদি বলো। কোনো প্রজেক্ট থাকে যেটা নিয়ে হচ্ছে স্যার মোটামুটি কাজ তেমন একটা হয়নি এবং স্যার ওইটার কস্ট সম্পর্কে আরো কাজ হয়নি, মানে কস্ট দেখানো হয়নি ওই প্রজেক্টটা নিয়ে, তখন স্যার কি হবে? তখন এটা আসলে পাবলিকেশন হবে না, সরি টু সে। কারণ হচ্ছে প্রজেক্ট আসলে কখনো পাবলিকেশনে যায় না। পাবলিকেশনের মেন শর্ত হচ্ছে, যেমন ডিফারেন্সিয়াল ডিলের 3টা শর্ত, দেখো পাবলিকেশনের মেন শর্তই হচ্ছে যেটার মধ্যে রিসার্চ থাকবে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার বুঝছি। জি স্যার।
আর প্রজেক্ট হচ্ছে এরকম জিনিস যেটা তুমি একটা প্র্যাকটিক্যাল প্রোডাক্ট তুমি তাদেরকে দেখাই দিবা যে এটা আমার এই কথা মতো যদি আপনার চলেন এটা তৈরি করতে পারবে। এটার মধ্যে আসলে কোনো রিসার্চ নাই, এটার মধ্যে তোমার অনেক পরিশ্রম আছে, অনেকগুলি আইডিয়াকে তুমি ইয়ে করছো, কিন্তু আসলে এটার মধ্যে কোনো রিসার্চ নাই। রিসার্চ হচ্ছে এরকম জিনিস, শব্দটা, যেটাকে তোমার রিপ্রোডিউস করা যায়, যেটাকে তোমার মানে পুনরায় তুমি সার্চ করলে এখান থেকে আরো ভালো কিছু পেতে পারবা। পটেনশিয়ালিটি থাকতে হবে এটার মধ্যে, আন্ডারস্ট্যান্ড? কিন্তু তুমি জি স্যার আরেকজন $26 দেখাই দিয়ে গেছে, তুমি একটা কিছু তো করছো নাকি? হুম তুমি হয় এই লোকের মাথায় গিয়ে বাড়ি দিয়ে তাকে বলছো ও আগে ইকুইপমেন্টের দাম চাইছে $1, ওর প্রজেক্টের মধ্যে ও কিনছে, আর তুমি গিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে এটাকে 75 সেন্টে কিনে নিয়ে আসছো। এই যে মাথায় যে বাড়ি দিছো এটি হচ্ছে রিসার্চ, যে আমি মাথায় বাড়ি দিতে পারছি, ও পারে নাই। আন্ডারস্ট্যান্ড? তুমি একটা কিছু করে তো তাকে $1 কমাইছো, ওইটি হচ্ছে রিসার্চ। আন্ডারস্ট্যান্ড? জি স্যার হুম, রাইট, রাইট, রাইট। না, রিলে আগে সেন্স করতে পারবে না। ওই যে লক্ষ্য করছো না, রেস্ট্রাইকিং কয়েলের যে রেশিও অনুযায়ী তো তুমি রিলেটাকে সেট করছো, তখন দুইটা রেশিও যখন খুব কম ভ্যালু হবে, থ্রেশহোল্ডের নিচে হবে, তখন সে কাজ করতে পারবে না। আর থ্রেশহোল্ডের উপরে হলেই সে মাত্র কাজ করবে। ওইখানে তো সবকিছু ইম্পিডেন্স সবকিছু করানো হয়েছে। যে তুমি দেখো ওই যে রেশিও কিভাবে আসছে, সমানুপাতিক সাইন দেওয়া আছে না, প্রপোর্শনাল সাইন। তো প্রপোর্শনাল সাইন আমরা কখন দেই? ভি ইজ ইকুয়াল টু যদি আই আর হয়, আর কে যদি উঠাই দিই তাহলে আমরা কি বলি? ভি ইজ প্রপোর্শনাল টু আই। এখন যদি আমরা ইকুয়াল টু আনি তাহলে কি হবে? আর চলে আসবে না? তাহলে তুমি কনসিডার করতেছো না আর কে? এই রেশিওটা তো আসছে টোটাল ইয়াকে কাটাকাটি করে, ইম্পিডেন্স যা আছে সবগুলি কাটাকাটি করে এই রেশিওটা আসছে ইকুয়েশনে বসানোর পরে। বুঝতে পারছো কি? রাইট। ওইখানে কি হয়ে গেলে? ওইখানে কি ফল্ট হইলে বলতেছো? সিটিতে ফল্ট হলে কি হবে? সিটিও তো তোমার একটা ইকুইপমেন্ট ওইখানে। তখন তখন সিটি সিটিতেও যদি শর্ট সার্কিট হয় এটাও একটা ফল্ট, এটাও সে ট্রিপ করা উচিত। নাহলে তো তোমার মানে আঙ্গুলে ব্যথা হইলে তুমি যেইখানেই ধরো না কেন তোমার সমস্ত শরীর ব্যথা মনে হবে। তো সিটি তো আসলে এখানে তোমাকে প্রোটেকশন দিচ্ছে। এটাতে যদি প্রবলেম থাকে তাহলে তো এটা আরো বড় ফল্ট। এটাকে তোমাকে আগে আলাদা করতে হবে, এই সিটিকে রিপ্লেস করতে হবে। তুমি যেভাবেই করো না কেন ফল্টকে সে ডিটেক্ট করবে, তোমার উদ্দেশ্য হচ্ছে। আর নর্মাল ফ্লাকচুয়েশন, অপারেটিং, সুইচিং, ট্রানজিয়েন্ট এইগুলিকে সে মানে ট্রিপ করবে না। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? এটার জন্য আমরা একটা এক্সট্রা কয়েল এখানে আমরা লাগিয়ে দিয়েছি, যেটা নর্মাল ডিফারেন্স করে না, এটা রেশিও অনুযায়ী কাজ করে। এবং রেশিওর ভ্যালুটা আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে রাখি। এর বাইরে গেলেই সে কাজ করবে, এর নিচে থাকলে এটাকে সে ফল্ট ধরবে না, নর্মাল ফ্লাকচুয়েশন ধরবে। এই যে এই জন্য কথাটা লিখছে ফিক্সড। ফিক্সড কথাটার অর্থই হচ্ছে তুমি এখানে একটা সেট করা থাকবে, অর্থাৎ এনআর এবং এন নট এই দুইটার টার্নস রেশিও একটা ফিক্সড ভ্যালু থাকবে। এটা কখনোই চেঞ্জ হবে না। তুমি সিটি তৈরি করে নিয়ে আসছো ধরো 100 টার্নের, এটা কি কয়দিন পরে কি 90 হয়ে যাবে বা 110 হয়ে যাবে? এটা তো ওইরকমই থাকবে। আর কিছু? আচ্ছা, তাহলে আর সামনের দিকে এগো আমরা। এটা কোথায় আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য
আমরা ট্রান্সমিশন লাইনকে যেহেতু ডিফারেন্সিয়াল প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের অনেক কস্ট পাইলট ওয়েল লাগে, এটাকে ওভারকাম করার জন্য আমরা আরেকটা প্রোটেকশন কথা চিন্তা করি, এটাকে বলা হয় ডিস্টেন্স প্রোটেকশন। এটা কেবলমাত্র আমরা ট্রান্সমিশন লাইনই দিয়ে থাকি। তাহলে ডিস্টেন্স প্রোটেকশনটা কি? আমরা এক জায়গায় একটা সিটি লাগাই দিব, আরেক জায়গায় একটা পিটি লাগাই দেব। দেওয়ার পরে এখান থেকে ভোল্টেজ নিব, এখান থেকে কারেন্ট নেব, ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করব, কি পাবো? ইম্পিডেন্স পাবো। বি ইজ ইকুয়াল টু আই জি, তাহলে জি ইকুয়াল টু বি বাই আই। তাহলে এই জি এর উপরে ভ্যালু ফিক্সড করে আমরা থ্রেশহোল্ড দিয়ে দিব। ধরো 100 কিলোমিটার লাইনের মধ্যে ইম্পিডেন্স আছে কত, ভোল্টেজ আছে কত, ধরো 1000 ভোল্ট সাপোজ, কারেন্ট আছে ধরো 1000 এম্পিয়ার। তাহলে ইম্পিডেন্স কত আছে তার? 1 ওহম। কি বুঝে গেল? তাহলে আমরা থ্রেশহোল্ড দিয়ে রাখলাম যে ইম্পিডেন্স কত দিব আমরা? 1 ওহম। যদি 1 ওহম হয় রিলে তুমি কাজ করবা না। এখন ভোল্টেজ একটা শর্ট সার্কিট ফল হলো, ভোল্টেজ নেমে গেল 50 ভোল্টে, আর কারেন্ট বেড়ে গেল 4000 এম্পিয়ারে। এখন 50 কে 4000 দিয়ে ভাগ করলে কত হবে? 5 কে 400 দিয়ে ভাগ করলে 80, 1/80.00 সামথিং। তাহলে আগে ছিল রেজিস্ট্যান্স কত ছিল? ইম্পিডেন্স 1 ওহম, এখন কত হয়ে গেল? 0.00 সামথিং। তাহলে কি একটা কিছু সমস্যা হয়েছে কিনা, বোঝা যায় কিনা সিস্টেমে? হ্যালো? জি স্যার। তাহলে রিলে অপারেট করা শুরু করবে। এটাকে বলা হয় ডিস্টেন্স প্রোটেকশন। আর এই ধরনের রিলেকে বলা হয় ডিস্টেন্স রিলে, অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে ইম্পিডেন্স রিলে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে মো রিলে। বুঝতে পারছি? ওহমের উল্টাটা হচ্ছে মো, ইম্পিডেন্সের উল্টাটা হচ্ছে কন্ডাক্টেন্স। আমরা দুইভাবেই কাজ করাতে পারি, আই কে উপরে দিতে পারি, ভোল্টেজকে নিচে দিতে পারি। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই। তাহলে এটা মো রিলে হিসেবে কাজ করতে পারে, ওহমিক রিলে হিসেবেও কাজ করতে পারে। তাহলে ডিস্টেন্স রিলেটা কি বোঝা গেল? বুঝছি স্যার। পরবর্তী পেজে যাও। আবার ওইখানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দেওয়া আছে। এত পরে গেছো কেন? এর আগে কিছু নাই? না স্যার। হ্যাঁ, 75 এ যাও তো। 76। ও এটা 76 না? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স রিলের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলা আছে, টর্কের ইকুয়েশন, তাই না? এগুলি তো তোমরা আগেও দেখেছো, এগুলি আমি সময় নষ্ট করবো না। এই যে দেখো এখানে দেওয়া আছে ইম্পিডেন্স রিলে, রিঅ্যাকট্যান্স রিলে, মো রিলে, তাই না? যে কোনো ভাবে হইতে পারে এটা, কিন্তু তার মেন যে প্রিন্সিপাল এটা হচ্ছে সেই ইম্পিডেন্স কে মেজার করে থ্রু ভোল্টেজ এন্ড কারেন্ট। পরে যাও। এখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা লক্ষ্য করে দেখো, যদি ইম্পিডেন্সের ভ্যালু থ্রেশহোল্ড ভ্যালুতে ফল্ট ইম্পিডেন্স থেকে বড় হয় তাহলে অপারেশনে যাবে, আর যদি মানে ছোট হয় তাহলে সরি অপারেশনে যাবে, আর যদি বড় হয় তাহলে অপারেশনে যাবে না। আমি যে উদাহরণটা দিলাম এটা কি ছোট হয় না? ভ্যালু এক ছিল 1 ওহম, হয়ে গেল 0.00 সামথিং, এই জন্য তো সে অপারেশনে যাবে। আর যদি এটা চেয়ে বড় হয়ে যায়, ধরো একটা গাছের ডাল এসে বা শুকনা গাছের ডাল এসে এটার সাথে লেগে থাকলো, তাহলে ইম্পিডেন্স আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে সিস্টেমের ফল্ট কখনই হবে না, তো সেই ক্ষেত্রে সে কাজও করবে না, নো প্রবলেম। ওকে, পরের পেজে যাও। এই ফিগারটা দেখে অনেকে একটু ভয় পেয়ে যায়, কিন্তু ফিগারটা হচ্ছে বুঝতে পারলে খুব সহজ। 1, 2, 3 দেওয়া আছে ইম্পিডেন্স রিলের কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো একটু পরে নিবা। টু মেক impedance relay directional, a directional unit is incorporated with the impedance relay. impedance relay কাজ করে ভালো কথা, কিন্তু এটার সাথে আমরা যদি একটা ডিরেকশনাল রিলেকে কাজে লাগাইতে পারি তাহলে ডিরেকশনাল রিলের যে ফ্যাসিলিটি গুলি এগুলি আমরা গেইন করতে পারি। ডিরেকশনাল রিলের ফ্যাসিলিটিটা কি? যে আমরা কোন দিকে ফলটা হচ্ছে, আমার কোথায় গিয়ে ফলটা ক্লিয়ার করতে হবে,
আমরা সেটা জানতে পারি, লোকেশনটা উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে না পশ্চিম দিকে না পূর্ব দিকে, তাই না? তোমার ধরো কন্ট্রোল স্টেশন আছে হচ্ছে 100 কিলোমিটার লাইনের মাঝখানে, এখন তোমার ফল্ট হয়েছে, ভালো কথা, ট্রিপ করছে, ভালো কথা, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন এটা কি আসলে নর্থে যাবা, তোমার হাতের বামে যাবা, নাকি ডান দিকে গিয়ে ঠিক করবা, নাকি পুরা 100 কিলোমিটার ট্রাক নিয়ে পিক আপ নিয়ে ঘোরাঘুরি করবা যে দেখবা যে কোথায় গিয়ে ফল্ট হয়েছে, কোনটা ভালো বেশি? যদি তোমাকে ডিভাইস নিজেই উত্তর দিয়ে যায় না এত কিলোমিটার দূরে ওই জায়গাতে ফল্ট হয়েছে, লোকেশনটা যদি বলে দেয়, তাহলে ওইটা কি বেশি ফিজিবল না? ওইটা কে করতে পারে? কেবলমাত্র ডিরেকশনাল রিলে করতে পারে, তার ভেক্টরস দিয়ে সে দেখা দিতে পারে যে কোন দিকে হয়েছে, ওই যে অ্যাঙ্গেল মনে আছে তোমাদের, কোন কোয়াড্রেন্টে পড়ছে, ওইটা দিয়ে সে দেখা দিতে পারে যে এই দিকে যাও তুমি, ওইখানে ফল্ট আছে। তাহলে ডিরেকশনাল রিলে আমরা ইম্পিডেন্স রিলের সাথে যদি ইনকর্পোরেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা লোকেশন আইডেন্টিফিকেশনের মাধ্যমেও এই রিলেটাকে আরো সফিস্টিকেটেড ওয়েতে আমরা ফল্টকে আইসোলেট করতে পারি। এখানে যে ডায়াগ্রামটা আছে এটাকে বলা হয় বাস জোন প্রোটেকশন। কি বলা হয়? বাস জোন মানে হচ্ছে এরিয়া ভিত্তিক যেটা, তারপরে প্রোটেকশন। এখানে 3টা বাস আছে আমাদের, তাই না? 3টা বাস 4টা সার্কিট ব্রেকারের সাথে কানেক্টেড, এ বি সি ডি। ওকে, এখানে লক্ষ্য করে দেখো, আমরা জি যে সিম্বলটা দেওয়া আছে এটাকে বলতেছি আমরা, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো ইম্পিডেন্স বলতে পারো, অথবা তুমি বলতে পারো জন। জন থেকে আসছে হচ্ছে জি। এখন লক্ষ্য করে দেখো, সার্কিট ব্রেকার এ থেকে বি পর্যন্ত যে ইম্পিডেন্স আছে এটাকে আমরা ধরে নিলাম জোন এ, তার ইম্পিডেন্স হচ্ছে জি অন এ। ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে। তারপর বি সি এর মাঝখানে যে জোনটা আছে এটাকে দিলাম আমরা জোন 3A, এবং সি এবং ডি এর মাঝখানে যে জোনটা আছে এটাকে আমরা নাম দিলাম জোন 3A। এখানে লক্ষ্য করে দেখো 1 2 3 আমরা দিলাম, ভালো কথা, কিন্তু সবার ক্ষেত্রে একটা এ এ এ বলতেছি, এটা কারণটা কি? এটা বলতেছি আমরা এ রিলের এরিয়া কতটুকু, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এ রিলের ক্ষমতা কতটুকু? এ রিলের ক্ষমতা হচ্ছে জেড, যখন আমরা 1A বলতেছি তাহলে মানে হচ্ছে এইখানে তার ক্ষমতাটা সবচেয়ে বেশি, আর 2A হচ্ছে একটু উপরের দিকে, মানে ক্ষমতাটা আর একটু কম, আর 3A মানে দেখো আর একটু উপরের দিকে, মানে এটা আরো ক্ষমতা আর একটু কম। বুঝা গেল? ঠিক এরকম বি এর জন্য আমাদের জোন আছে 2টা, সি এর জন্য জোন আছে তোমার 2টা, আর ডি এর জন্য জোন আছে কয়টা? 3টা। তাহলে এ এর জন্য 3টা জোন, ডি এর জন্য 3টা, বি এর জন্য 2টা, সি এর জন্য 2টা। বুঝা গেল? এটা হচ্ছে তুমি জোনে ভাগ করছো, কিন্তু তুমি কি আসলে এটা এমনিতেই আঁকাকি করে ভাগ করে দিছো, নাকি তুমি আসলে কোনো অ্যানালাইসিস করে ভাগ করেছো? অবশ্যই এটার মধ্যে অ্যানালাইসিস করে ভাগ করতে হবে। কিভাবে জোনটা তুমি ভাগ করবা লক্ষ্য করে দেখো। আমি তোমাদেরকে পরীক্ষাতে এরকম একটা বাস, রেডিক্যাল বাস সিস্টেম এঁকে দিব, আমি বলবো যে তোমাকে এটাকে জোনাল ডিস্ট্রিবিউশনে ভাগ করো, যাতে করে আমাদের সবচেয়ে অপটিমাম প্রোটেকশন আমরা দিতে পারি। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা যে কোনো বাস সিস্টেম যে কোনোটাকে তোমরা জোনে ভাগ করতে পারবো। 1 নাম্বার লক্ষ্য করে দেখো, এ এবং বি এর মাঝামাঝি একটা ফল্ট হলো, তাহলে কোন সার্কিট ব্রেকারটা কাজ করা উচিত? তুমি ধরে নাও 2 সাইডেই জেনারেটর বাস আছে, প্রত্যেকটা বাসই জেনারেটিং বাস আছে, তাহলে কোন সার্কিট ব্রেকারটা কাজ করা উচিত দ্রুত? হ্যালো, স্যার এ আর বি। এ আর বি এর দুইটাই তো কাজ এ করা আর বি অবশ্যই কাজ করতে হবে, ভেরি গুড। এই জন্য দেখো জেড অন এ আর জেড অন বি দুইটা দেখো একই ভ্যালুতে দেওয়া আছে, আছে কিনা? জি স্যার। এখানে ধরো তোমার টানগুলি দিয়ে বোঝাচ্ছে তার ম্যাগনিটিউড, মানে তার টাইম কত। তাহলে ধরো জেড অন এ যে যে দূরত্বটা এটা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে জেড অন বির দূরত্ব দেখো 1 সেকেন্ড, তার মানে এখানে এ এবং বি কে আমরা সেট করেছি কত? 1 সেকেন্ডে। কিন্তু যখন বি এবং সি এর মাঝখানে ধরো এই বাজের মধ্যে কোনো ফল্ট হলো, তখন কোনটা কাজ করা উচিত? এ কাজ করা উচিত নাকি বি কাজ করা উচিত নাকি সি কাজ করা উচিত? কোনটা বি আর সি। কোনটা সি। কি কাজ করা উচিত বলো না? বি সি বি দুইটাই। আর সি। তাহলে বি এর ভ্যালু যদি 1 সেকেন্ড হয়, তাহলে সি এর ভ্যালু কি 1 সেকেন্ড দিতে হবে না? দেখো দিছে কিনা। জি স্যার। দিছে?
আচ্ছা, তাহলে এখানে এখানে যদি আবার এ কাজ করে ফেলে তাহলে কি লাভ হবে কোনো? আমার কি দরকার আছে কোনো এর কাজ করানো? এই জন্য দেখো উপরে এ G2A দেখো ভ্যালুটা একটু বড়, যদি এটা 1 সেকেন্ড হয় অনে তাহলে এটা হবে 2 সেকেন্ড। বুঝতে পারলা? ধরো সি এবং ডি এর মাঝখানে ফল্ট হলো, তাহলে কোনটা আগে কাজ করার কথা? এ আগে কাজ করার কথা না বি না সি না কোন ডি, কোনটা? সিডি অবশ্যই সি এবং ডি। এই জন্য দেখো G1D এবং G1C দুইটা ভ্যালু আমরা 1 সেকেন্ডে রাখলাম, যে G3 এর ভ্যালু দিয়ে দিলাম একদম 3 সেকেন্ডে। লক্ষ্য করছো? মানে তুমি 3 সেকেন্ড পরে কাজ করো এখানে ফল্ট হলে, তার মানে আগে যেটা ফল্ট হবে ওইটা। এরকম তুমি প্রত্যেকটা পয়েন্টে ধরে দেখো এই তারা যে ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, তুমি যদি আঁকো না দেখে তোমাদের লাস্টে দেখবে যে এরকম একটা ডিস্ট্রিবিউশনে চলে আসছে। সাপোজ G1D কে তুমি উপরের দিকে উঠাই দিছো, G3D কে নিচের দিকে নামাই দিছো, তাহলে একটা ফল্ট যদি তোমার সি এবং ডি এর মাঝখানে হয় তাহলে ডি কাজ করবে অনেক পরে, 3 সেকেন্ড পরে কাজ করবে। আর এ আর বি এর মধ্যে যদি তুমি ফল্ট হয় তাহলে ডি সবার আগে কাজ করবে। ছাতার মাথা আমি এই কাজ দিয়ে কি করব? আমার যেটা কাজ করার কথা ওইটা কাজ করতে হবে আগে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এই কথাগুলি এখানে লিখছে। এটা কি বলা হয় আমাদের বাস জোন প্রোটেকশন। তারপরে যাও। স্যার আমাদের আর 2 মিনিট আছে স্যার, তারপরে কি আবার আসবো নাকি? আরে আসতে থাকো না, যাও নতুন সামনে যাও, 2 মিনিট তো অনেক সময়। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো, যদি আমাদের দুইটা টার্ম এখানে দেওয়া আছে, আন্ডার রিচ আর একটা হচ্ছে ওভার রিচ। তাহলে রিচ অফ দ্য ডিস্টেন্স রিলে এই টার্মগুলি আমাদের অনেক সময় ভাইবা বোর্ডে গুলি আসে, তোমাদের মুখস্থ করে ফেলো যদি না বুঝে থাকো। কিরকম বলছে? দ্য ডিস্টেন্স রিলে ইজ সেট টু অপারেট up to a particular value of impedance. For an impedance greater than this set value, the relay shouldn't operate. অর্থাৎ threshold value উপরে। The setting is known as the reach of the distance relay. এটা ওভার রিচ কখন হবে? যদি ইম্পিডেন্সটা লেস দেন দা সিস্টেমের যে অ্যাপারেন্ট ইম্পিডেন্স তার চেয়ে নিচে হয় তাহলে এটাকে বলি আমরা ওভার রিচ। আর যদি থ্রেশহোল্ড ইম্পিডেন্সটা গ্রেটার দেন দা অ্যাপারেন্ট ইম্পিডেন্স সিস্টেমের ইম্পিডেন্স হয় তাহলে এটাকে বলি আমরা আন্ডার রিচ। ওকে? অর্থাৎ থ্রেশহোল্ড ভ্যালুটা তুমি কততে সেট করবা, এটা থেকে ইম্পিডেন্সটা যদি বেশি হয় তাহলে এটাকে বলি আন্ডার রিচ, এটাতে যদি কম হয় তাহলে এটাকে বলি আমরা ওভার রিচ। ওকে, পরে যাও। হ্যালো, সিমিলার থিংস এগুলি দেখবা, এগুলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমি তোমাদেরকে পড়াবো না। যাও পরে যাও। হ্যালো, আরে যাও না, শেষ হয়ে গেছে তো, পরে যাও। আচ্ছা, ট্রান্সফরমার প্রোটেকশন। এখন আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন গুলি পড়েছি, এখন আমরা এটার অ্যাপ্লিকেশন দেখবো। ওই যে ব্ল্যাক বক্স প্রোটেকশন এলিমেন্ট, এখানে আমরা প্রথম রাখবো ট্রান্সফরমার, পরের চ্যাপ্টারে রাখবো অল্টারনেটরস, পরের চ্যাপ্টারে রাখবো মোটর। ঠিক আছে? তারপরে তোমাদের এই সিলেবাস শেষ। এখন লক্ষ্য করে দেখো ট্রান্সফরমারের প্রোটেকশন। এই ট্রান্সফরমারের এরকম একটা ফিগার দিয়ে, হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে আমি দিয়ে দিব, এটার কোনটা কি পার্ট এটা লিখবা। এটা কিন্তু আমি সবসময় দিই কোশ্চেন একটা। তো আমি যেটা বলতেছিলাম, আমরা যে ট্রান্সফরমারের একটা ফিগার যদি আমরা দিয়ে দিই এরকম, এর প্রত্যেকটা পার্ট সম্বন্ধে তোমাদের একটু জানা উচিত। এগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা কম্পিটিটিভ ভাইভাতে এগুলি জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আমরা কিন্তু উত্তর দিতে পারি না, ব্ল্যাঙ্ক ফেস হয়ে থাকে। রিজার্ভিয়র দেখাইলে দেখায় আরেকটা, বুস্ট বুশিং কোথায় থাকে, হ্যাঁ, এগুলি আমরা একটু ভালো করে দেখবা। নেটের মধ্যে সার্চ দিয়ে দেখবা, আমরা সাধারণত কোশ্চেনটা ওইখান থেকে দিই।
নেটের মধ্যে যে কোনো একটা ফিগার ধরি আমি, দেখে পছন্দ হলে ওটা বসাই। ওকে, একটা ট্রান্সফরমারে কত ধরনের ফল্ট হইতে পারে? দেখো, নিউমেরাস ফল্ট, ফেস টু গ্রাউন্ড, ফেস টু ফেস, সার্চ, fault inside the tank arc fault, magnetizing inrush current, percentage differential relay, lightning arrestor দিয়ে আমরা হাই ভোল্টেজ সার্চকে প্রোটেক্ট করি, গ্যাস বুকজ রিলে দিয়ে আমরা ওই যে বলেছিলাম না ট্যাঙ্কের নিচে প্র্যাকটিক্যাল ল্যাবে যে বলেছিলাম ট্যাঙ্কের নিচে যে ওয়েলের নিচে যে প্রোটেকশন এটা দিয়ে থাকি, ট্যাঙ্ক আর্থ ফোল্ড প্রোটেকশন দিয়ে দিই, ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিয়ে দিই। ওকে, পরের পেজ যাও। কি হলো? গুড। পার্সেন্ট ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমি দিব এটাকে, তাই না? তাহলে এখানে দেখো কয়েক ধরনের কানেকশন আছে। দেখো তো, এটা হচ্ছে ওয়াই টু ওয়াই ট্রান্সফরমার কানেকশন যদি হয় প্রাইমারি সেকেন্ডারি, ডেল্টা টু ওয়াই ওই সাইডে আছে কিনা দেখো তো, আরেকটা ডেল্টা টু ওয়াই হওয়ার কথা, আবার ডেল্টা টু ডেল্টা আছে না? হ্যাঁ, এই যে ডেল্টা টু ডেল্টা, তাই না? 3 ধরনের কানেকশন দেওয়া আছে। এই কানেকশন গুলি কি পড়ানোর কিছু আছে বলো তো? না স্যার। আচ্ছা, ভালো কথা বলছো তো। না স্যার, আমি তো বুঝতেছি না, আমাকে একটু বুঝাই বলো তো এইগুলি কি আসলে এতগুলি কানেকশন। স্যার ওই ওয়াই কানেকশন হলে স্যার তিন প্রান্ত মিলে একটা পয়েন্টে যাবে, একটা নিউট্রাল পয়েন্টে, আর তিনটার থেকে আরেকটা না যাবে। না, তাবু চুরি হয়ে গেছে যে ওই ধরনের কথাই বলো, এইগুলি আমি ইয়ে করি না। মেন কথা বলো যে কি ঘটনা। আমরা একটা জিনিস বুঝতেছি, এটা 3 ফেজ ট্রান্সফরমার দেখাচ্ছে, কিন্তু এত কানেকশন কেন? ওয়াই? বুঝো নাই কথাটা? ট্রান্সফরমারকে আমরা প্রোটেকশন দিব, ট্রান্সফরমারকে প্রোটেকশন দিব আমরা কি? ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিব। 3 নম্বর কি বলতেছি আমরা? ডিফারেন্সিয়াল যে প্রোটেকশন দিব, ডিফারেন্সিয়াল প্রোটেকশনের মেন ইকুইপমেন্টই হচ্ছে আমার 2টা সিটি লাগবে অথবা 2টা পিটি লাগবে, তাই না? তাহলে সিটি পিটিটাকে আমি কিভাবে 3টা তারের মধ্যে কানেকশন করব প্রাইমারি সেকেন্ডারিতে? এটার কারণ এটার মধ্যে আবার অনেক ধরনের প্রকারভেদ আছে, কোনটা ওয়াই হয়, কোনটা ডেল হয়। প্রাইমারি একবার ওয়াই থাকলে সেকেন্ডারি ওয়াইও থাকতে পারে, ডেলও থাকতে পারে। প্রাইমারি আবার ডেল থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, সেকেন্ডারি, এরকম বিভিন্ন 4 ধরনের কম্বিনেশন হতে পারে কিনা? তাহলে আমার সিটির কানেকশনটা তো আমাকে এই অনুযায়ী দিতে হবে। দ্যাট ইজ দ্য রিজন এখানে 3টা ফিগার তোমাদেরকে দেয়া আছে। অর্থাৎ এখানে 3টা ফিগার দিয়ে বোঝাচ্ছে হাউ দ্য সিটিজ টু বি কানেক্টেড টু দ্য মেইন উইন্ডিং অফ দ্য ট্রান্সফরমার। যেমন ধরো ডেল্টা টু ডেল্টা কি আছে, দেখো একদম লিনিয়ার কানেকশন, এটার প্রাইমারি ওটার সেকেন্ডারি, ওইটার প্রাইমারি, এটা আবার সেকেন্ড ফেজের প্রাইমারি ওইটার প্রাইমারি, এবং প্রত্যেকটার মাঝখানে একটা করে রিলে বসায় দেওয়া হয়েছে, ডিফারেন্স রিলে। ওকে, এখন আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো, এটা তেমন নাথিং মানে হার্ড ওয়ার্ক না এটা বোঝার জন্য। তারপরে দেখো আমরা একটা প্রোটেকশন স্কিম নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট। এটা যদি ধরো এই জিনিসটা আমার অনেক দিন পর্যন্ত মনে থাকতো না, মানে এই টার্মগুলি মনে থাকে না, প্রায় সময় মনে থাকে না, কিন্তু আমার একটা টার্ম মনে থাকতো খুব। এটা কি জানো? মোটরের স্টার্টিং কারেন্ট অনেক বেশি হয়, 3 to 8 টাইমস বেশি হয় তার ফুল লোডেড কারেন্ট। এটা আমি কখনোই বলি নাই, মানে এই বেসিকটা তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা যদি মেমোরিতে কল করো তোমাদের কিন্তু এটা বাই ডিফল্ট সেট হয়ে গেছে যে মোটর যখন স্টার্ট করি তখন হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে। এটা কেন জানি আমরা বাই ডিফল্ট আমাদের ব্রেন এটা ক্যাপচার করে নিচ্ছে, এটা কিন্তু ভুলি না আমরা কেউ। দেখো তো তোমাদের মধ্যে কেউ আছে কিনা যে এটা ভুলে গেছো যে মোটর স্টার্ট করলে অনেক কারেন্ট ফ্লো করে? আছে এরকম কেউ? হ্যালো? জি স্যার, শুনছি। তোমরা এক্সহাস্টেড হয়ে গেছো আমি বুঝতে পারছি। আচ্ছা, শেষ করে দিব, আর বেশিক্ষণ বিরক্ত করবো না। স্যার ব্যাক ইএমএফ এর জন্য।
না, তুমি বুঝো নাই আমি কি বলছি। স্যার ওই ব্যাক ইএমএফ মোটরের থাকে না দেখে স্টার্টিং, তো। না না আমি এটা বলছি না, কারণ বলছি না, আমি বলছি যে তোমাকে যদি আমি প্রশ্ন করি মোটরের স্টার্টিং কারেন্টটা কি, তুমি পট করে বলে ফেলবা মোটরের স্টার্টিং কারেন্টটা হিউজ পরিমাণ বেশি হয়। এটা যে তোমার মনে থাকে, এটাই আমি বলছি যে বাই ডিফল্ট এটা আমাদের ব্রেনের ভিতরে আমাদের সেট হয়ে যায়, এটা মনে থাকে। আমি এই কথাটা জি বলছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক এরকম ভাবে ম্যাগনেটিক ইনরাশ কারেন্ট তোমার বাই ডিফল্ট মনে থাকবে না। তুমি সব সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে আর দেখবে তুমি ভুলে গেছো, অনেকদিন পরে জিজ্ঞেস করলেই ভুলে যাবে। এই জন্য এটাতে মনে রাখার জন্য তুমি ওই মোটরের কথাটা চিন্তা করবা, যেটা তোমার মনে থাকে। মোটর যখন স্টার্ট করার সময় হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে, ঠিক ট্রান্সফরমার তো রোটেটিং কোনো কিছু নাই, এই জন্য এটাকে বলা যাবে না যে ট্রান্সফরমার স্টার্ট করলাম। বলতে হবে ট্রান্সফরমার যখন এনার্জাইজ হয় তখন তার ভিতরে প্রাইমারিতে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে, এটাকে বলা হয় ম্যাগনেটিক ইনরাশ কারেন্ট। মনে থাকবে? ভেরি গুড ইনশাআল্লাহ। অ্যানালজি। তার মানে মোটর হচ্ছে স্টার্ট করি আমরা আর ট্রান্সফরমারকে এনার্জাইজ করি। তো এনার্জাইজ করার সময় মোটর স্টার্টিং এ যেরকম অনেক হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে, ঠিক ম্যাগনেটিক ইনরাশ কারেন্টটাও প্রাইমারিতে এরকম ভাবে ফ্লো করে। এটার রেঞ্জ হচ্ছে কি 6 to 8 টাইমস, একেবারে মোটরের সাথে মানে সেম টু সেম। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এখন আসো, ম্যাগনেটিক ইনরাশ কারেন্টের দুইটা প্রপার্টিস আছে, খুবই ডেঞ্জারাস প্রপার্টি এই দুইটা। এটার জন্য প্রোটেকশন ইঞ্জিনিয়ারদের অনেক পরিমাণ নাকানি চোবানি খেতে হয় এই তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। সে তার প্রথম যে প্রপার্টিসটা এটা হচ্ছে সে দুইটা উইন্ডিং এ এটা ফ্লো করে না। আরে কি আশ্চর্য ব্যাপার না? তুমি চিন্তা করে দেখো, তুমি প্রাইমারি কয়েলে এটা ফ্লো করে, সেকেন্ডারি কয়েলে এটা যায় না। এখন তুমি তো আসলে সিটিপিটি তো লাগাচ্ছ দুইটার সাথে মিল রেখে, তাহলে কি এটা সে প্রথমে তো একটা হিউজ পরিমাণ গ্যাপের কারণে এটা ফল্ট ধরে ফেলবে না? তুমি মার্স প্রাইস প্রোটেকশন দাও অথবা পার্সেন্ট ডিফারেন্সিয়াল দাও, যেটাই দাও না কেন, এটা কি ফল্ট ধরবে কিনা বলো? জি স্যার, জি স্যার, ফার্স্টে ধরবে। ধরো তুমি তোমার রেটেড কারেন্ট হচ্ছে 100 এম্পিয়ার, তোমার ইনরাশ কারেন্ট ফ্লো করতেছে প্রাইমারিতে, ধরো লোয়ারটাই দিলাম 6 to 8 বলছে, তো তাহলে 600 এম্পিয়ার ফ্লো করতেছে। আর সেকেন্ডারিতে ফ্লো করতেছে কত? 100 এম্পিয়ার। তাহলে 100 আর 600 এই ডিফারেন্সে যদি রিলে যদি চুপচাপ থাকে, তাহলে তো আসলে এই প্রোটেকশন স্কিম কার্যকর না। সে এটাকে তাৎক্ষণিক ফল্ট ধরে ট্রিপ করে বসে থাকবে, তুমি ট্রান্সফরমার স্টার্টই করতে পারবে না, সরি মানে এনার্জাইজই করতে পারবে না। নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম হচ্ছে আরো বেশি সিভিয়ার, এটার ভিতর দিয়ে হারমোনিক্স ফ্লো করে। তা আবার হারমোনিক্স এরকম হারমোনিক্স না, সেকেন্ড অর্ডার হারমোনিক্স ফ্লো করে। হারমোনিক্স জিনিসটা জানি কি, মনে আছে তোমাদের? স্যার ক্লিয়ার আইডিয়া পাবেন না স্যার। এটি তো প্রবলেম, এটি তো তোমাদের প্রবলেম। স্টুডেন্ট পাশ করে যাওয়ার পরে ভাইবা বোর্ড থেকে দুই একটা ভাইবা দিয়ে এসে ফোন দিয়ে জিজ্ঞেস করে, স্যার তারা তো বলে দেয় আমাদের বেসিক নাকি ভালো না। স্যার বেসিক কি? এরকম কোশ্চেন আমরা পাইছি, চিন্তা করতে পারো। বেসিক যে কি? বেসিক হচ্ছে এই জিনিসগুলিকে মনে রাখা, এই জিনিসগুলি ভুলে গেলে হবে না। হারমোনিক্স তোমাদের ট্রিপলি ইঞ্জিনিয়ারদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি তোমরা না বুঝে থাকো, শুধু মুখস্থ করে থাকো, লিনিয়ার সিগন্যাল সিস্টেম পড়ে আসছো মুখস্থ করছো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং পড়ে আসছো মুখস্থ করছো, কমিউনিকেশন পড়ছো তখনও মুখস্থ করছো, তাহলে আর কবে জানবা? হারমোনিক্স মুখস্থ করার জিনিস না। হারমোনিক্স শব্দের অর্থ হচ্ছে হারমোনিয়াম থেকে আসছে। মাউথ অর্গান হারমোনিয়াম ছিল না? এখন এটাতে যদি তুমি এক জায়গায় ফু দাও তাহলে এক ধরনের বাজে, আরেক জায়গায় ফু দিলে আরেক ধরনের বাজে, ঠিক আছে না? কোনো জায়গায় কম বাজে, কোনো জায়গায় বেশি বাজে, হয় কিনা? জি স্যার। হ্যালো, তোমরা কি এটা পেয়েছো কিনা আমি জানি না। আমাদের সময়কার ছোট সময় একটা মেলা হলে কেউ হারমোনিয়াম কিনে নাই, তাহলে ওর মেলাই হয় নাই। এই যে মাউথ অর্গান যেটা বাজাতো, যেটা, জি স্যার, বুঝছি। তোমরা কি পেয়েছো এটা?
জি স্যার, ফু দিয়ে পিয়ানোর মতো আর কি স্যার, এই ওইটা যে না? এই যে মুখের একবার ঠোঁটের এই সাইডের থেকে ওই সাইডে বিভিন্ন তো এটা দেখবে এক সাইডে অনেক বেশি বাজে, ব আরেক দিকে একদম চিকন হয়ে যায়, তাই জি না? স্যার, ফ্রিকোয়েন্সি। জি স্যার। এখন যেখানে ব করে বাজে এটাই হচ্ছে মূল সিগন্যাল, ঠিক আছে না? আর তুমি যত ডানের দিকে যেতে থাকবে তত দেখবে চিকন হয়, এগুলো হচ্ছে হারমোনিক্স। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি হারমোনিক্স হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল পার্ট, যেটা মেন সিগন্যালের সাথে চলে আসে। এখন তোমরা এখন পিছনের দিকে যাও, পিছনের দিকে লক্ষ্য করবা, কমিউনিকেশনে যাও। কমিউনিকেশনে গিয়ে দেখবা যখন ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করতাম তখন দেখতা যে একটা মেন ব্যান্ড আসে। ধরো তোমার যে সিঙ্গেল মডুলেশন যেটা, ডাবল সাইড ব্যান্ড, হ্যাঁ, অ্যামপ্লিটিউড মডুলেশন। তো এই ক্ষেত্রে তোমরা দেখবা যখন স্পেকট্রাম অ্যানালাইসিস করেছিলাম আমরা তখন দেখতা যে একটা পাহাড়, তারপরে আরেকটা ছোট পাহাড়, এই সাইডেও আছে এই সাইডেও আছে, তারপরে আরেকটা ছোট পাহাড় আছে, এর চেয়ে আর একটু ছোট। লক্ষ্য করছো? তাহলে মেন যে পাহাড়টা এটা হচ্ছে তোমার মেন সিগন্যাল, আর সাইডের দুইটা হচ্ছে তোমাদের ওই হারমোনিক্স। তাহলে প্রথম যে ছোট পাহাড়টা এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক্স, এরপরে যে আরো ছোট পাহাড় এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক, এরকম যতগুলি থাকবে থার্ড ফোর্থ ফিফথ এগুলি হারমোনিক্স। বুঝা গেল? রেডিও যখন তুমি টিউনিং করো তখন মেইন পয়েন্টে যখন তুমি যাবা তখন দেখবা যে সিগন্যালের স্ট্রেংথ সবচেয়ে ভালো হয়। আর সাইডে গেলেও তুমি সিগন্যাল পাও কিন্তু আসলে নয়েজ চলে আসে, সা সা সি সি করতে থাকে, তার মানে ওইটা হচ্ছে হারমোনিক্স। ঠিক আছে? একটা সিগন্যাল যত হারমোনিক্স কম থাকবে সিগন্যাল তত বেশি ভালো হবে। কারণ কি? কারণ মেন সিগন্যাল তখন বেশি স্ট্রেটেন থাকবে, মানে অ্যামপ্লিটিউডটা ভালো থাকবে, সিগন্যালের স্ট্রেংথ ভালো থাকবে। কিন্তু যত হারমোনিক্স বেশি হবে ওই মেন সিগন্যাল থেকে একটা পার্ট পাওয়ার এই হারমোনিক্সে চলে আসতেছে, ওইটাও তো একটা সিগন্যাল, ছোট সিগন্যাল, যার ফলে ওইটা তোমাকে ডিস্টার্বও করতেছে, আবার তোমার কাছ থেকে মেনটা থেকে পাওয়ারও নিয়ে যাচ্ছে। এরকম যদি কোনো একটা সিগন্যালকে বলে যে একটা সিগন্যাল আছে এটা হচ্ছে থার্ড হারমোনিক পর্যন্ত আছে, আর তোমাকে একটা সিগন্যাল দিলাম যেটা ফোর্থ হারমোনিক পর্যন্ত আছে, তুমি কোন সিগন্যালটাকে ভালো বলবা? থার্ড হারমোনিক্স। রাইট, এই নাও ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, থার্ড হারমোনিকটা হচ্ছে ভালো। ওই যে বলে না নাই মামার চেয়ে কানা মামা ভালো, ওইরকম আর কি। মানে হারমোনিক্স যেহেতু দুইটাতেই আছে তাহলে যেটাতে কম আছে এটি আমরা নিব। ওকে, তাহলে এরকম একটা সেকেন্ড হারমোনিক্স আমাদের ফার্স্টও না কিন্তু সেকেন্ড লেভেলের হারমোনিক্স এই সিস্টেমের মধ্যে আছে। তাহলে হারমোনিক্স মানে হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল যেটা আমাদের পাওয়ার লস হচ্ছে এই সিস্টেম থেকে, ওই রকম একটা স্টার্টিং এর সময় মানে এনার্জাইজ হওয়ার সময় ট্রান্সফরমারের ভিতর দিয়ে প্রাইমারিতে এই ধরনের একটা ইলেকট্রিসিটি ফ্লো করে। এটাকে প্রোটেকশন দিব আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিই। এখন ডিফারেন্সিয়াল প্রোটেকশন যদি আগেরটার মতোই হয় তাহলে সেটা ধরতে পারবে না। এরকম একটা স্পেশাল ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিম আছে যেটা এই সেকেন্ড হারমোনিককে ক্যাচ করতে পারে এবং সেই অনুযায়ী প্রোটেকশন দেয়। তো মোস্ট প্রবাবলি আমরা যেটা করি এটা হচ্ছে ট্রান্সফরমারকে, মোটর যেরকম আমরা স্টার্ট করার সময় বিভিন্ন মেকানিজম করি, এরকম আমরা ট্রান্সফরমারকেও যখন এনার্জাইজ করি তখন প্রথম তাকে প্রোটেকশন স্কিমের সাথে লাগাই না, প্রথম তাকে এনার্জাইজ করি, তখন সে নর্মাল হয়, দেন আমরা প্রোটেকশন স্কিমকে এটার সাথে অন করি, তখন সে কাজ করতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইনরাশ কারেন্ট। পরের পেজে যাও তো, ব্যাকআপ প্রোটেকশন পরে যাও। এখানে আমাদের রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন আছে, তারপরে বুকহোলস রিলে প্রোটেকশন আছে। রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশন স্কিমটা দেখো, তিনটা ফেজকে আমরা এভাবে এনে নিউট্রালের সাথে লাগিয়ে দিব এবং রিলেটা কাজ করবে। যদি নিউট্রাল দিয়ে উল্টাপাল্টা কারেন্ট ফ্লো করে তখনই কেবলমাত্র এই রিলেটা কাজ করবে। এখন নিউট্রাল দিয়ে কি আসলে কি কারেন্ট ফ্লো করে? এরকম কথা আমি শুনি নাই কোনোদিন, তোমরা কি শুনছো নাকি? হ্যালো, নিউট্রাল দিয়ে কি আসলে কারেন্ট ফ্লো করে? তোমরা তো ভাইবা বোর্ডে কি জানি বলবো, আল্লাহ জানে, হরিবল অবস্থা, না জানে আমাদেরকে কল করে পরে পিটাই দেয়। কি পড়াইছেন এদেরকে? এটি তো আমি জিজ্ঞেস করলাম, তো এতক্ষণ পরে তোমাদের কেতপত্র দেওয়ার পরে এতক্ষণ পরে তোমাদের খবর হয়, কারণটা কি? আমি তো এরকম শুনি নাই, কিন্তু এখানে দেখো তুমি, নিউট্রাল দিয়ে বলতেছি, নিউট্রাল দিয়ে কারেন্ট যখন ফ্লো উল্টাপাল্টা কারেন্ট ফ্লো করবে তখন এই রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন কাজ করবে। এটা কি আশ্চর্য ব্যাপার না?
এটা কিভাবে সম্ভব? এটাও তো একটা বেসিক জিনিস। সিস্টেম যখন আনব্যালেন্স হয়ে যায় তখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? সব কারেন্ট নিউট্রাল দিয়ে যায়। এবং এই জন্য নিউট্রাল ওয়্যার আরো বেশি চিকন থাকে না, আরো মোটা থাকে, যাতে করে 3টা ফেজের সমপরিমাণ কারেন্ট এই নিউট্রালের ভিতর দিয়ে যেতে পারে। এই জন্য নিউট্রালকে আরো মোটা রাখা হয়। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ফর্টেস্কিউ থিওরেম কি গুলায় খেয়ে ফেলছো? মনে হয় খেয়ে ফেলছো। কোথায় পড়ছিল মনে আছে? ওইটাও মনে নেই। বুকস রিলে, বুকস রিলে লিমিটেশন কি? ট্রান্সফরমারের ভিতরে তেল থাকতে হবে এবং কয়েল ফল্ট হইতে হবে তেলের নিচে। মার্কারি সুইচ ইউজ করা হয়, মেকানিক্যাল সুইচ, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, নাও কাজ করতে পারে। তারপর হচ্ছে স্লো ইন অপারেশন, ফল্ট হইয়া উত্তপ্ত হইয়া বগলানি আসার পরে গ্যাস তৈরি হওয়ার পরে কাজ করে, এর ভিতর দিয়ে ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে। পরের পেজে যাও। ফিগারটা লক্ষ্য করো, তোমরা নেটের মধ্যে সার্চ দিয়ে আর একটু ভালো ভালো ফিগার দেখবা। হ্যাঁ, এই যে এখানে ফিগারটা খুব একটা স্পষ্ট না, এখানে লক্ষ্য করো। এটা ধরো ট্রান্সফরমারের ট্যাঙ্কটা আছে, ওই যে দেখো এখানে মার্কারি সুইচ আছে, ঠিক আছে? এই কয়েলের ভিতর দিয়ে যখন তোমার ফল্ট হবে, যখন অনেক ইলেকট্রিসিটি ফ্লো করবে, উইন্ডিং টেম্পারেচার হিট হট স্পট তৈরি করবে, অয়েল ফুটতে থাকবে, তখন গ্যাস জেনারেট করবে, তখন উপরে রিজার্ভের দিকে এই গ্যাসটা যাওয়া শুরু করবে। যাওয়ার কালীন সে কি করবে, এই মার্কারি সুইচ, মেকানিক্যাল সুইচ, এটাকে ধাক্কা দিবে, ধাক্কা দিলেই সে অ্যালার্মস বাজাবে এবং সার্কিটকে ট্রিপ করে দিবে। ভেরি সিম্পল অপারেশন অফ বুকহলস রিলে। এটা ওই ব্যক্তির নাম অনুসারে করা হয়েছে, ওনার নাম হচ্ছে বুকহলস। এই বানানটা তোমরা, আমি জানি, যতবারই মুখস্থ করবা ততবারই ভুলে যাবা। অতএব কোন রকম একটা মনে রাখবা, বি দিয়ে শুরু, জেড দিয়ে শেষ, মাঝখানে সি এইচ এইচ অনেকগুলি দিতে থাকবা, তাহলে দেখবে হয়ে যাবে বুকহলস। ওকে, তারপরেরটা হচ্ছে তোমার আর্ট ফল প্রোটেকশন। এটাও নর্মাল। নিউট্রালের মধ্যে দেখো তোমার লাগাই রাখছে, নিউট্রাল দিয়ে যদি কারেন্ট যায় তাহলে বোঝা যাবে সিস্টেমের মধ্যে ফল্ট হয়েছে, কারণ নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাওয়ার কথা না। নিশ্চয়ই সিস্টেমে ফল্ট হওয়ার কারণে নিউট্রাল সিস্টেম আনব্যালেন্স হয়ে গেছে, নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। পরের স্যার পেজে যাও। স্যার হ্যাঁ বলো। ওই যে স্যার ওই যদি ট্রান্সফরমারের তেলটা গরম হয়ে যায় তারপরে গ্যাস হয়ে উপরে উঠলে এটা কাজ করে স্যার। তো স্যার ওইটা Right. ওই তো এখন রিজার্ভারে যাওয়ার পরে ওইখান থেকে স্যার আবার ঠান্ডা হলে কি গ্যাসটা আবার তেল হয়ে চলে আসে নাকি স্যার, মানে তেলের পরিমাণ কি কমে তুমি যায় না? তুমি একটা ভালো কথা বলছো। আমি একটা কথা বলি, আমি সম্ভবত ওইখানে গ্যাসটা তোমরা উল্লেখ না করাটাই ভালো। আসলে গ্যাসটা কাজ করে না, কাজ করে হচ্ছে তেলটাই কাজ করে। উত্তপ্ত তেল। আচ্ছা, এটা ভালো কথা বলছো তুমি। আমরা আসলে তেলের নিচে থাকি এটা, হ্যাঁ, মার্কারি সুইচটা। এখন যখন তুমি দেখবা যে ভাতের পাতিলে যদি তুমি মানে পানি গরম করো, তাহলে যখন মানে ফুটতে থাকে তখন কিন্তু নিচের থেকে উপরের দিকে উঠে, মানে একটা পানির স্রোতের মতো হয়, তাই না? নিচ থেকে উপরের দিকে উঠে। পরিচালন পদ্ধতি স্যার। জি স্যার। রাইট, ওই তড়িৎ চলন পদ্ধতিটা এখানে কাজ করে। তেল যখন নিচে থেকে উপর দিকে উঠতে থাকে তখন এই মার্কারি সুইচটাকে ধাক্কা দেয়। ওকে, জি স্যার। আন্ডারস্ট্যান্ড? আবার গ্যাসও জেনারেট হয়। আর যেহেতু ট্রান্সফরমার ট্যাঙ্ক সিল করা, এটার থেকে কোনো প্রকার কিছু বের হতে পারে না। ওই গ্যাসটা যদি হয়ও সেটা আবার দ্রবীভূত, মানে মানে গ্যাস না, এটাকে ভ্যাপার বলা হয় আর কি। ব্যাপারটা আবার ব্যাক করে হয়ে যায়। জি তারপরে কিছু লিক আছে, মানে হয়, সমস্যা হয়। এই ট্রান্সফরমার ওয়েল কিছুদিন পর পর দেখবা যে পাল্টাইতে হয়, অথবা আরো কিছু অ্যাড করতে হয়, মানে আছে এরকম। অনেক যদি খুব ঘন ঘন ফল্ট হয় তাহলে ট্রান্সফরমার ওয়েলের প্রপার্টিজ নষ্ট হয়ে যায়, তখন এটাকে চেঞ্জ করে দিতে হয়। আবার অনেক সময় এটা শুকিয়ে যায়, মানে কমে যায় আর কি লেভেলটা। আচ্ছা, এটার মেন সমস্যা কি জানো? এটার মেন সমস্যা এটা স্লো অপারেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কারি সুইচ তো একটা মেকানিক্যাল সুইচের মতো, পাতের মতো একটা টিনের। তো এটা যদি তোমার ওই ধরো মুভমেন্টে কোনো সমস্যা হলো, করলো না কোনো কারণে, এদিকটা বগলাইতেছে কিন্তু ও করলো না, তাহলে তো সর্বনাশ, বুঝছো না? আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রান্সফরমার ধরো তেলের নিচে হইলো না, উপরে ফল্ট হইলো, তাহলে তো সে ধরতেই পারবে না। এই জন্য এটাকে আমরা প্রাইমারি প্রোটেকশন হিসেবেই কনসিডার করি, কিন্তু সেকেন্ডারি বা ব্যাকআপ প্রোটেকশন হিসেবে কখনোই আমরা এই ধরনের রিলেকে ইউজ করি না। বলো।
হ্যাঁ গুড কোশ্চেন। আর্থিং এবং নিউট্রাল দুইটার মধ্যে পার্থক্য আছে। নিউট্রাল হচ্ছে ওই সিস্টেমের লাইভ ওয়্যারের সাথে আমাকে নিউট্রাল দিতে হবে, বাট ইনিশিয়ালি যখন তোমার 60 ডিকেড বলা হয় তাই না, 60-এর দশক বা 50-এর দশক, ওই রকম সময়ে মানুষ নিউট্রাল হিসেবে আলাদা ওয়্যার ইউজ করতো না। তখন তারা মাটিকে ইউজ করতো, মানে আর্থকে নিউট্রাল হিসেবে ইউজ করতো। অর্থাৎ এখানে তোমার লাইফ লাইন আছে আর আরেকটা পার্ট নেগেটিভটাকে তুমি আর্থের সাথে কানেক্ট করে দিতে, তো ওইটা ছিল নেগেটিভ। কিন্তু পরবর্তীতে যখন দেখছে বিশাল মাল্টি স্ট্রাকচার হচ্ছে, অর্থাৎ আমরা মেটালিক স্ট্রাকচার মাটির নিচে দিতে হচ্ছে ফাউন্ডেশনের জন্য, দেন এবং কোন কোন এলাকার মাটি হচ্ছে স্যান্ড, কোন এলাকার মাটি পাথর, কোন এলাকার মাটি মানে তোমার ওই যে এঁটেল মাটি, এই টাইপের, যার ফলে ইউনিফর্ম কন্ডাক্টর হিসেবে এই নিউট্রালটা কাজ করে না। এখন নিউট্রাল দিয়ে যদি ইউনিফর্ম কন্ডাক্টর হিসেবে কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে লাইফ লাইনে সমস্যা হতো, ভোল্টেজ বেড়ে যেত, কারেন্ট কমে যেত, এরকম সমস্যা হতো। দেন যখন ইলেকট্রিসিটি বাস্ট এক্সপানশন হয়েছে, তখন তারা চিন্তা করলো যে না, আমাদের কিছু খরচ করতেই হবে, আমাদের আর একটা তার টানতেই হবে। এবং সেই ক্ষেত্রে তোমার ওই দুইটা তারের দামের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে লাল কালার, ওইটা যদি 5 টাকা গজ হয়, এই কালো কালার ওইটার দামও 5 টাকা গজই। কিন্তু তারা এটা মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ ডিউ টু নিউমারাস প্রবলেমস। আর্থ এজ এ নিউট্রাল। আচ্ছা গেল। এখন আসো আর্থিং। আর্থিং জিনিসটা হচ্ছে, আর্থিং এর জন্য আমরা আর্থকে ইউজ করি, কিন্তু আমরা, ধরো তুমি, আমি তোমাদেরকে উদাহরণ দিলাম কি, ধরো আমরা একটা মাইক্রোওয়েভ ওভেন চালাচ্ছি। এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দেখবা যে আরেকটা এক্সট্রা তার দেয়া আছে। তোমরা কি লক্ষ্য করছো এটা? মাইক্রোওয়েভ ওভেনের সকেট কিন্তু 2 পিনের না, 3 পিনের, লক্ষ্য করছো? জি স্যার, একটা ফ্রিজ বা লম্বা মাইক্রোওয়েভ, একটু। হ্যাঁ। তাহলে একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, আর উপরে যে মোটাটা এটা হচ্ছে আর্থিং। তাহলে ওইটার মধ্যে একটা তার আছে। এখন লক্ষ্য করো, তোমার বিল্ডিং এর মধ্যেও আর্থিং দেয়া আছে। ওইটার মধ্যে সব কমন আর্থিং দেয়া আছে, সব জায়গা থেকে ওইখানে চলে যাবে, ওই উপরের যে সকেট 3 পিনের উপরেরটা। এখন তোমার মাইক্রোওয়েভ ওভেনের বডির সাথে এটা কানেক্টেড, ফ্রিজের বডির সাথে এটা কানেক্টেড, অন্য কোথাও না কিন্তু। এখন এই আর্থিং ওয়্যারটা তোমার বডির সাথে কানেক্টেড। এখন কোনো কারণে ইলেকট্রিসিটি বাইপাস করে তোমার ওই ওভেনের বডিতে চলে আসলো। এখন তুমি হিউম্যান হ্যান্ড এখানে টাচ করার পরেই তুমি শক হবা, আর তুমি তো টাচ করবাই, কারণ তোমার তো জানা মতে ওইখানে কোনো কারেন্ট আসার কথা না, তাই না? এখন তুমি যাতে শক না খাও, এই জন্য ওই যে বডিতে যদি কোনো ইনকেস কারেন্ট চলে আসে, সেই কারেন্টটা ওই আর্থিং দিয়ে আর্থে চলে যাবে। আন্ডারস্ট্যান্ড? এখন কথা হচ্ছে, তুমি যদি এটা এই তারটা কেটে জিহ্বার মধ্যে দিয়ে লেমন ইয়ার মতো, চকলেটের মতো চুষতে থাকো, তাহলে কি তুমি শক খাবা? তুমি কখন শক খাবা? যদি ইন কেস ওইখানে ফল্ট হয়, বডিতে কারেন্ট আসে। তোমার উত্তর কি তুমি পেয়েছো? জি, বোঝা উচিত। দেন আর কোনো কোশ্চেন? নো কোশ্চেন। নেক্সট প্লিজ। মোটর প্রোটেকশন তাহলে আমরা আরেকদিন পড়াবো, তাই কি না? কারণ আর জি 2টা স্যার। চ্যাপ্টারই আছে। আর একটা লেকচার হলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কিছু রিভিশন করব, আর ক্লাস টেস্ট দিব একটা। সময় তো বেশি নাই। বাই দিস টাইম কি আমরা একটা ক্লাস টেস্ট দিতে পারি না? অনেক অনেক তো হয়ে গেল। কবে দেওয়া যায় বলো তো? হ্যালো, জি স্যার, এই উইকের পরের উইকে দেই স্যার। আমাদের স্যার নেক্সট উইকে 2টা সিটি আসছে স্যার। আমার মনে হয় ফাইনালের পরে দিলে আরো ভালো হবে, কি বলো? হ্যাঁ, হ্যাঁ স্যার। 15-20 তারিখে তো পরীক্ষাই, আমরা ফাইনালের পরেই দিই, কি বলো? তোমরা কি রুটিন পেয়েছো? না না স্যার। স্যার। পাওনি? রুটিন কি হয়েছে? জি।
কবে স্যার স্যার পরীক্ষা? বলবো, জি একটু স্যার সময় দাও জানতে আমাকে, যে আমি এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। আহ, সেমিস্টার এটা শুরু হয়েছে মনে হয় 25 অক্টোবর, ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা, মিড টার্ম একটা ব্রেক গেছে 13 থেকে 17 ডিসেম্বর, ঠিক হ্যাঁ আছে? স্যার। তাহলে দুইটা তথ্য আমার সঠিক হয়ে গেল, বাকিগুলি তাহলে আমি বলে তো বিশ্বাস করবো, তাই তো নাকি? হ্যাঁ স্যার। সব কথাই দিদি আচ্ছা স্যার আপনার বিশ্বাস করি স্যার। আচ্ছা, যাক, সেমিস্টার পৃথিবীর সবচেয়ে মহাপুরুষ যিনি ছিলেন, যাকে মানুষ অনেক বিশ্বাস করত, উনি যখন পাহাড়ের উপর উঠে বললো যে, হে আরববাসী, মক্কাবাসী, আমি যদি বলি যে আমার পিছনে একদল সৈন্য উৎপেতে বসে আছে তোমাদের উপর হামলা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবা? যে হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করবো, আমরা তো আপনাকে সত্যবাদী বলে জানি। যখন বললো, তাহলে সে আমি বলতেছি আপনারা এক আল্লাহতে বিশ্বাস করেন, এটা বলার সাথে সাথে তারা গালি দিতে দিতে চলে গেল। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। এখন শোনো, সেমিস্টার এন্ডস 4 ফেব্রুয়ারি 2021। বিশ্বাস হয়েছে? আজকে 14 তারিখ চলে গেল, তার মানে আর 31 থেকে 14 চলে গেলে থাকে হচ্ছে 17 আর 4 ধরো অ্যাপ্রক্সিমেটলি 20 ডেজ। প্রিপারেটরি লিভ 7 থেকে 18 ফেব্রুয়ারি। ওকে স্যার। ওকে। টার্ম এন্ড এক্সাম 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত যদি অনলাইনে হয়, আর 18 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত হবে যদি ফিজিক্যালি হয়। মনে থাকবে, আবার বলি, যদি অনলাইনে হয় এক্সাম আগের মতো, তাহলে হবে 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, 7 মার্চের মধ্যে শেষ হবে। আর যদি ফিজিক্যাল ভাবে হয় করোনা কালীনের আগে, তাহলে সেরকম হলে হবে 18 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ। ওকে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, অনলাইন এক্সাম যদি হয়, অনলাইন এক্সাম ম্যাক্সিমাম প্ল্যান করা যাবে 1 ঘন্টা 30 মিনিট, এর বেশি কেউ পরীক্ষা নিতে পারবে না। যদি কেউ পরীক্ষা নেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টার্ম এন্ড ব্রেক হবে 15 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত। নেক্সট সেমিস্টার স্টার্ট হবে 4 এপ্রিল 2021। এই হচ্ছে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার। বিশ্বাস করলে করতে পারো, করলে ভালো, না করলে আরো ভালো, কোনো সমস্যা নেই। ওই আমাদের ল্যাব ট্যাবের ব্যাপারে স্যার। তোমরা তো এইগুলির বাইরে, সমস্যা নেই, তোমরা তো করবেই। তো আমরা প্ল্যান করতেছি তোমাদেরকে ক্যাম্পাসে আনাবো 1 সপ্তাহের জন্য, সবগুলি ল্যাব শেষ করে যাবা। এটা টার্ম এন্ড পরীক্ষার পরেই আসো, এটাই ভালো হবে নাকি? জি স্যার, পরেই ভালো স্যার। পরেই ভালো, কারণ এটা 4 তারিখের আগে যদি তোমাদেরকে নিয়ে আসি, এগুলি শিডিউল এগুলি ইয়ে করা যাবে না। এখন স্যার আপাতত আমাদের থিওরি পরীক্ষাটা ভালোভাবে দাও। জি স্যার। আর স্যার কোনো আমাদের স্যার কোশ্চেন? জি স্যার, আমরা স্যার লাস্ট যে ফাইনালটা দিলাম স্যার, ওইটার রেজাল্ট নিয়ে কি কোনো কিছু বলা যাচ্ছে স্যার? মানে তো তোমরা একটু চেষ্টা করে দেখো না, আমরা তো চেষ্টা করে পারতেছি না, ইউজিসি কিছু বলতেছে না তো, ওরা বোবা হয়ে গেছে, বুঝছো? ওরা যদি অনুমোদন না দেয় তাহলে আমরা কিভাবে দিব? আমাদের সবকিছু রেডি, ডাল তরোয়ার সবকিছু নিয়ে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। বলবে, সুইচ চাপ দিবে, আর তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে অনলাইনে, তোমরা সবাই বাসায় বসে বসে দেখতে পারবা। বুঝতে পারছি স্যার, এটার জন্যই স্যার আমি জিজ্ঞাসা করছিলাম স্যার। হ্যাঁ, এটার জন্য তোমরা তো আসলে কিছু না বুঝে এক একজন এত বড় বড় লেখক হয়ে যাও ইয়েতে, এবং ধরাও খাইছো মনে হয়, ট্রিপলি থেকে বেশি ধরা খাইছে দেখলাম। তোমরা ধৈর্য ধারণ করছো, এটার ফল তো অবশ্যই পাবা, তাই না?
তারপরেও তোমাদেরকে আমি বলি, এই নেক্সট বুধবারে আমাদের একাডেমিক কাউন্সিল মিটিং আছে, এটা কনফিডেন্সিয়াল। এখন ওই মিটিং এর মধ্যে আমরা এটা উপস্থাপন করব যে তাদেরকে আমরা পাস না ফেল এইভাবে দেখাবো, নাকি গ্রেডিং দিয়ে আমরা করলাম, আমরা করে তাদেরকে রেজাল্ট পাবলিশ করা যায় কিনা, যেহেতু ইউজিসি আমাদেরকে এখনো কিছুই বলতেছে না। আন্ডারস্ট্যান্ড? যদি একাডেমিক কাউন্সিল মিটিং এ এটা পাস করানো যায়, দেন ইউনিভার্সিটি একটা রিস্ক নিয়ে এটা পাবলিশ করে দিবে ইনশাল্লাহ। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। ওকে, এটা করা হচ্ছে তোমার ইয়ারদের জন্য, ফাইনাল ইয়ার যারা আছে। হ্যাঁ, তোমাদের ফিফথ না ফোর্থ ব্যাচ, এটা ফোর্থ ব্যাচ তাই না? ফোর্থ ব্যাচের তাদেরকে তো আটকা রাখার কোনো মানেই হয় না। ফিফথ না তো ফোর্থ না? ফোর্থ বেচ স্যার, যেটা আউট চলে গেছে রাইট, স্যার, ফোর্থ। শেষ। তোমরাই তো ফিফথ ব্যাচ। জি স্যার। তো ওদেরকে কি আমরা, ওরা তো এখনো সার্টিফিকেট পায় নাই, না পেয়ে গেছে? আমি জানি না অবশ্য। জিসান, তারা কি সার্টিফিকেট পেয়ে গেছে? জানি না স্যার এখন। না স্যার, পাই নাই স্যার। আচ্ছা, না পেলে তো ভালো, পেলে আরো ভালো ছিল। যাক, না পারলেও সমস্যা নাই। তো এইগুলি নিয়ে ডিসকাশন হবে আমাদের, আশা করা যায়। তো তোমাদের তো এটা অবশ্যই যেহেতু হবে 4 তারিখের ভিতরে, আমরা দেখি শেষ করে ফেলবো আর কি। আর নেক্সট ইয়ার একটা ডেট দাও আমাদের, কি জানি বলে, লেভেল। স্যার আপনার মানে স্যার সিলেবাসটা শেষ হওয়ার পরে স্যার ল্যাবের ডেটটা হোক স্যার, আচ্ছা, তাহলে ঠিক স্যার আছে। আমাদের বেসিকটা ক্লিয়ার হবে। স্যার একটা বাইরের প্রশ্ন ছিল স্যার। বলো না। স্যার আমাদের ভার্সিটিতে ওবিএস সিস্টেম চালু হবে, এটা কি স্যার মানে নেক্সট সেমিস্টার থেকে হবে নাকি স্যার আরো পরে? নেক্সট সেমিস্টার থেকে সম্ভব হবে না, ভেরি টাফ। তবে আমরা সিলেবাস জমা দিচ্ছি আর কি, হ্যাঁ, আগামী 2 মাসের ভিতরে। ওই ঢাকা ইউনিভার্সিটির যে ট্রিপলির হেড উনি, আর সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে ট্রিপলির হেড, ওনাকে এক্সটার্নাল হিসেবে রাখা হয়েছে। তো আমরা যে কমিটি করতেছি ওইটা ওবিএস সিস্টেমে হচ্ছে। এখন ওবিএস ছাড়া আর কিছুই হবে না আর কি, বুঝছো না? কোনো অনুমতি নেই কোনো। এখন ওবিএস সিস্টেমে এটা করে আমরা জমা দিব। যদি আমরা পাস করাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাইলট বেসিসে আর কি, হ্যাঁ, হয়তোবা প্রতি সেমিস্টারে একটা করে কোর্স দিয়ে প্রথম শুরু করব। ধরো 5টা কোর্স আছে, এর মধ্যে একটা কোর্স হবে ওবিএস সিস্টেমে। এরকম করে আস্তে আস্তে শুরু করতে পারি আর কি, সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আর স্যার আরেকটা জিনিস স্যার, মানে সেমিস্টার ফি কি স্যার কমবে, মানে এর